হ্যালো জি স্যার। দেখতেছেন? হ্যাঁ স্যার, সব স্পষ্ট, সমস্যা নেই। দেখা যাচ্ছে। স্যার তালেব স্যার, হ্যাঁ তালেব আমাকে কোর্স করো। হ্যাঁ করছি তো স্যার, আপনাকে কোর্স। হ্যাঁ, যে নেটওয়ার্কের সমস্যা করছে, কোর্স তো বন্ধ হয়ে গেছে আমার। ও হ্যাঁ, থ্যাংক ইউ। Okay, my dear friends, good morning to everyone. This is the makeup class. Last Monday, we are not able to continue our class as our time frame is very limited. We need to complete our class within November. When we complete our class, then you will able to 1 month time for preparation for your exam. যেহেতু আপনাদের ক্লাস আসলে এই বছর একটু লেটে শুরু হয়েছে, সেই জন্যই আসলে এই প্রবলেম। তারপরেও দেখেন আপনারা হয়তো লাকি চেষ্টা করতেছে যে ডিসেম্বরে হয়তো আপনাদের পরীক্ষা জানুয়ারিতে নিয়ে নিতে পারি কিনা, নিয়ে নিবে একটা চিন্তা চেষ্টা। গত বছর এরকম হয়েছে যে গত বছর যারা ছিল তারা ফার্স্ট প্যান্ডামিকের কারণে তারা কিন্তু এখনো পরীক্ষা দিতে পারে নাই। তাদের ক্লাস সিস্টেমটাও কিন্তু এরকম ছিল যে দেখা গেছে যে প্রতিদিন ক্লাস নিতে হয়েছে। তাদেরকে লাস্টে এমনভাবে দেওয়া হয়েছে ক্লাস পুরো প্রতিদিন। আমার সাবজেক্টে লাস্টে কি হলো যে আমার নির্দিষ্ট টাইমের ভিতরে শেষ করতে পারি নাই, পরবর্তীতে প্রতিদিনই ক্লাস নিতে হচ্ছে। আসলে এই কারণেই আজকের এই মেকআপ ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। এখন আরেকটা কারণ হলো যে আপনার শুক্রবারে অনেকেই উপস্থিত থাকতে পারবে, সেটাও আমার একটা ইন্টেনশন ছিল যে না, তাহলে তো শুক্রবারের এই ক্লাসটা মেকআপ ক্লাসটা শুক্রবারে খারাপ হবে না। সব মিলে দেখলাম যে ভালোই হলো, তবে প্রজেক্টটা শর্ট পিরিয়ড হয়ে গেল, যার জন্য মনে হয় আজকে পার্টিসিপেট অনেক কম, সবাই ঘুমাইতেছে, অনেকেই খবর পাইনি এলাম। যাক যে আমরা আমাদের কাজগুলো আমরা করবো, যারা কন্টিনিউশন থাকে তারাই আসলে কন্টিনিউটি হবে, না করার নেই। আমরা লাস্ট ক্লাসে আমরা যেটা আলোচনা করছি, একদিন বলেন লাস্ট ক্লাসে আমরা কি বলছি, কি পড়াইছি? গত ক্লাসে আমরা কি আলোচনা করছি? লাস্ট ক্লাসে আমরা কি আলোচনা করছি একদিন বলেন? কত ক্লাস করেন নাই? কেউ করেন নাই? অফার, অ্যাকসেপ্টেন্স, কনসিডারেশন। আমরা ডিসকাস করতে এসেনশিয়াল এলিমেন্টস গুলা এলাবোরেটলি করছি। হ্যাঁ, এলাবোরেটের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে এগ্রিমেন্টের আবার একটা পয়েন্ট, একটা হচ্ছে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স। অফার অ্যাকসেপ্টেন্স, তাহলে আমরা ফার্স্ট বলছি অফার। তাহলে অফার কি? অফার ইজ ওয়ান কাইন্ড অফ প্রপোজ। হ্যাঁ, আমরা যা আলোচনা করছি এর ভিতরে কিছু বলেন স্যার। অফার একটা ডেফিনেট আর আনইকুইভোকাল আর কি স্যার স্টেটমেন্ট অফ উইলিংনেস। অফারটা বলতে চাচ্ছে যে এরকম যে আমি একটা নির্দিষ্ট এবং দ্ব্যর্থহীন আর কি এরকম কোন বিবৃতি অথবা বক্তব্য যেটা আমার সদিচ্ছায় অন্য কাউকে জানানো, এরকম একটা বিষয়। An offer is a definite and unequivocal statement of willingness আর কি
অন্য কাউকে জানানো, আমার নিজের ইচ্ছায় অন্য কাউকে কোনো বিষয়ে প্রস্তাব জানানো, বিষয়টা এরকমই স্যার। Or maybe a particular person, পার্সন, হ্যাঁ স্যার, a দ্যাট মে group বি of পার্টিকুলার person, পার্সন। a group of person, To a class of Or- person, হ্যাঁ বলেন, to the world at large. হ্যাঁ টু দ্য ওয়ার্ল্ড হতে পারে। অফার আপনি করবেন কার বরাবর? ইন্ডিভিজুয়াল পার্টিকুলার পার্সনের বরাবর হতে পারে, গ্রুপ অফ পার্সনের বরাবর হতে পারে, আর টু দ্য ওয়ার্ল্ড ওয়াইড হতে পারে। তারপরে অফারের বিভিন্ন থাকতে পারে, দেখা যাচ্ছে ওরাল হতে পারে, রিটেন হতে পারে, অর বাই কন্ডাক্ট হতে পারে। আর পরবর্তীতে আমরা কি আলোচনা করছি? অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স কি? একদিন বলেন, আরেকদিন বলেন। অ্যাকসেপ্টেন্স Sir, acceptance completes the contracts while the offer is still open. Acceptance must be absolute and unconditional or unqualified. Right. Acceptance is the unqualified and unconditional assent to all the terms of the offer. অর্থাৎ সমস্ত অফারের অফারে যতগুলো টার্মস কন্ডিশন প্রতি থাকবে, যে শর্তহীন এবং স্যার, হ্যালো হ্যাঁ বলেন। স্যার, অ্যাকসেপ্টেন্স বলতে স্বীকৃতিটা স্যার এটা আনকোয়ালিফাইড এন্ড আনকন্ডিশনাল। অর্থাৎ স্যার এখানে আনকন্ডিশনাল বলতে শর্তহীন বুঝাচ্ছে নাকি স্যার? শর্তহীন কোন সম্মতি এরকম সম্মতি হবে না। টু অল দ্য টার্মস অফ দ্য অফার, ওই অফারের সমস্ত, মানে সে যে অফারটা দিছে সেই অফারের শর্তটা আমাকে শর্তহীন ভাবে মেনে নিতে হবে, মানে এটা অ্যাকসেপ্টেন্সটা এরকম। দেখা যাচ্ছে স্যার আমি 5,000 টাকার অফার দিল, আমি বললাম 4,000 টাকা হবে, দ্যাট ইজ নট আপনার অ্যাকসেপ্টেন্স, এটা কাউন্টার অ্যাকসেপ্টেন্স, কাউন্টার অফার, অ্যানাদার অফার। হ্যাঁ কাউন্টার অফার, কাউন্টার কাউন্টার অফার, অফার। হ্যাঁ জি স্যার। ওকে, এদের বলছে স্যার। হ্যাঁ দেন আমরা কি আলোচনা করছি? অফার এন্ড অ্যাকসেপ্টেন্সের পরে আরেকদিন বলেন। Consideration, sir. Then consideration. Consideration must be two-sided affair. কনসিডারটা হতে হবে দুই পক্ষ, একটা পক্ষ থাকবে তিনি অফার করবে, আরেকজন অফার রিসিভ করবে। কনসিডারেশন অর অবজেক্ট অফ অ্যান এগ্রিমেন্ট ইন লফুল, এবং সেটা অবশ্যই লফুল থেকে হতে হবে। আর কিছু কিছু এর ব্যতিক্রম, যেটা ইট ইজ প্রহিবিটেড বাই ল or is of such a nature that it is permitted, it would differ the feverious of law. For এটা আবার and last the court regard it is immoral or oppose this public policy. ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কনসিডারেশন, এইসব এই যে উপরের 5টা পয়েন্ট, আমরা 5টা পয়েন্ট যদি হয়ে থাকে দেন উই সে দ্যাট হ্যাঁ দিস ইজ দ্য ভয়েড কন্ট্রাক্ট। 5টা ক্ষেত্রে হচ্ছে যদি কনসিডারেশনটা যদি এরকম যেটা আমরা বললাম একটু আগে, যে আমাদের স্যার একটা কোশ্চেন ছিল স্যার আমার, একটু পরে আমরা রিভিউ করে নেই, রিভিউর ভিতরে আপনি আপনার কোশ্চেন পড়লে না না স্যার এই বিষয়ে কোশ্চেন ছিল যে এখানে দেখতেছিলাম স্যার প্রত্যেকটা বিষয়ে এসেনশিয়াল এলিমেন্টের প্রত্যেকটা বিষয়ে বিভিন্ন স্যার কেস ছিল এবং তার সেই সম্পর্কে বলেন। বলেন আপনি কথা বলতেছিলেন, বলেন। হ্যাঁ ওখানে মনে হয় স্যার নেটের প্রবলেম হতে পারে মেবি। ঠিক আছে, তাহলে আমরা এক্সেপশন অফ কনসিডারেশন, নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট। ঠিক আছে, কনসিডারেশন ছাড়া কোনো কন্ট্রাক্ট হয় না। ঠিক আছে, এটার একটা এক্সেপশন আমরা আলোচনা করছি, এটা একজন বলেন তো। নো এক্সেপশন অফ দ্য স্টেটমেন্ট নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট। স্যার ওই যে 3টা কনসিডারেশনের কথা, একটা হচ্ছে নেচার অফ লাভ এন্ড এক্সেপশন অফ নো কনসিডারেশন, কন্ট্রাক্ট উইল বি ভ্যালিড। হ্যাঁ দা পয়েন্টস আর, এই পয়েন্টসগুলো কোন কোন ক্ষেত্রে হবে বলেন। of natural love and affection between parties standing, এখানে দুই ন্যাচারাল লাভের কারণে যদি কোনো কন্ট্রাক্ট করে থাকে সেটা। সেকেন্ড হচ্ছে ভলেন্টারি সার্ভিসের জন্য হতে পারে। আর 3 নাম্বারটা হচ্ছে ইট ইজ এ প্রমাইজ মেড ইন রিটেন
writing and signing by the person to be sent therewith, or by it agent generally or specially authorized in that behalf to pay wholly or in part of debt of which the creditor might have enforced payment, but for the limitation of suits. এই মানে তিনটা আমরা consider- বলছি যে এখানে তিনটা পয়েন্ট, একটা হচ্ছে ন্যাচারাল লাভ এন্ড এফেকশনের কারণে যদি কোনো এগ্রিমেন্ট হয়ে থাকে, হ্যাঁ, এবং দিস এগ্রিমেন্ট শুড বি রিটেন হতে হবে, রেজিস্টার যদি হয়ে থাকে, রিটেন হতে পারে অর রেজিস্টার হতে পারে। যদি হয় তাহলে দিস মে বি অ্যাকসেপ্টেড, দিস মে বি ভ্যালিড কন্ট্রাক্ট উইথাউট কনসিডারেশন। আরেকটা পয়েন্ট হচ্ছে যদি এরকম হয় কোনো ভলেন্টারি সার্ভিস প্রোভাইড অলরেডি করে থাকে এবং সেই ভলেন্টারি সার্ভিসের এগেনস্টে যদি কোনো এগ্রিমেন্ট করা হয় অথবা কোনো কিছু প্রদান করা হয় এবং সেটা প্রমিস করা হয়, দেন দিস উইল বি অ্যাকসেপ্টেড অ্যান্ড দিস উইল বি ভ্যালিড কন্ট্রাক্ট। অ্যানাদার পয়েন্ট, যদি কোনো ডেট পরিশোধিত করা হয়, ডেট পরিশোধের জন্য এটা তার নিজের হতে পারে, তার অধীনে এজেন্টের হতে পারে, অথবা অন্য কোনো তার আন্ডারে কাজ করে, সেই তার কোনো ডেট হয়ে থাকে, সেই ডেটটা যদি পরিশোধিত করার জন্য কোনো এগ্রিমেন্ট হয়ে থাকে এবং সেক্ষেত্রে দেন উইথাউট কনসিডারেশন দিস কন্ট্রাক্ট উইল বি ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট পয়েন্ট আমরা কি পড়েছিলাম কনসিডারেশনের পরে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। বলেন। কোশ্চেন করতে চাচ্ছেন, বলেন। দেন আমরা নেক্সট পয়েন্ট আমাদের কি ছিল? intention to create হ্যাঁ intention to create legal relations, and হ্যাঁ এরপর হচ্ছে mixed relationship, হ্যাঁ then হচ্ছে void and voidable and void এগুলো আজকে পড়াবো। হ্যাঁ, এর আগে আমরা আর কি আলোচনা করছি? এসেনশিয়াল এলিমেন্টস গুলো বলেন, 6টা এলিমেন্টস গুলো বলেন, কি এসেনশিয়াল এলিমেন্টস গুলো কি কি? Agreement, এগ্রিমেন্ট, full consideration, কনসিডারেশন, legal relation, ইন্টেনসিটি টু লিগ্যাল রিলেশন, pre-consent, capacity to কনসেন্ট, legality. লিগ্যালিটি। ঠিক আছে, তাহলে আমরা ফ্রি কনসেন্টটা আলোচনা এখানে করি নাই। আমরা আমাদের যে ইয়েতে ছিল, আমরা যখন এসেনশিয়াল এলিমেন্টস ছিল সেখানে আমরা ফ্রি কনসেন্ট বলছি। ফ্রি কনসেন্টের ক্ষেত্রে 5টা পয়েন্ট যদি থাকে, দেন দিস উইল নট কনসিডার এজ এ ফ্রি কনসেন্ট। ঠিক আছে, কখন ফ্রি কনসেন্ট হবে না? যদি এখানে কোয়ারশন করা হয়, ঠিক আছে, আনডিউ ইনফ্লুয়েন্স করা হয়, মিসরিপ্রেজেন্টেশন করা হয়, ফ্রড করা হয়, মিস্টেক করা হয়, তাহলে এগুলা দিস উইল নট কনসিডার এজ এ ফ্রি কনসেন্ট। এই জন্য এখানে আর নিয়ে আসা হয়নি। স্যার এই পার্টগুলি শিটে পাচ্ছি না যে স্যার। পাচ্ছেন, পাবেন তো, পাবেন না কেন? পাবেন, সেটা আমি দেখাই দিব যে আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা লতে দেখবো, ল। তার পরবর্তীতে আমরা যদি এখানে ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনস এর ক্ষেত্রে আমরা কি বলছিলাম? বলেন, ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনস এর ক্ষেত্রে কি বলছিলাম? Intention to create legal relations বলছি, an agreement will only be recognized as a contract if the parties intend that agreement should be legally binding. Legally binding মানে হচ্ছে যদি এটা কি না হয়, পাবলিক পলিসির এগেইনস্ট না হয়,
উইথ এগ্রিমেন্টস অফ ফ্রেন্ডলি সোশ্যাল, আমরা বন্ধু বান্ধব মিলে আমরা কোনো একটা পার্টি করব, একটা মিলে খাবো, দিস উইল নট ক্রিয়েট এ লিগ্যাল রিলেশন। হাজব্যান্ড ওয়াইফ মিলে বাসার কাজগুলো তারা কিভাবে হাউসকিপিং করবে এটা তাদের ভিতরে কন্ট্রাক্ট করলো, দিস ইজ নট ক্রিয়েট লিগ্যাল রিলেশন, সো দিস উইল নট কনসিডার এজ এ কন্ট্রাক্ট। স্যার এখানে একটা কথা বলতে, হ্যাঁ বলেন। in fact the law perceives that there is no such intention in the absence of the contrary, এটার মানে এটা স্যার? কন্ট্রারি মানে মানে কোনো কিছু গভর্নমেন্ট মানে আইনের বিপরীতে হওয়া যাবে না, কন্ট্রারি করা যাবে না। আমি এমন কোনো কিছু এগ্রিমেন্ট কন্ট্রাক্ট করলাম যেগুলো আপনার আইনের বিরুদ্ধে চলে যায়, ঠিক আছে, সেটা করা যাবে না। কন্ট্রারি মানে হচ্ছে উল্টাটা। ধন্যবাদ স্যার। কে যেন কি কোশ্চেন করতেছিলেন, আপনি কোশ্চেনটা করতে পারেন নাই নেটওয়ার্ক কারণে। আমি বুঝতে পারছি আপনি যেটা বলতেছিলেন যে প্রতিটা যে আপনার এলিমেন্টস আছে, এলিমেন্টসের সাথে কি আছে আপনার এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো আমরা এখানে আলোচনা করতেছিলাম। আসলে আমরা কন্ট্রাক্ট যখন আমরা ইলাবোরেটলি দেখবো তখন আমরা দেখবো আসলে এগুলা সবগুলো বলা সম্ভব না, কিন্তু আমরা কিন্তু প্রতিটারই এক্সাম্পল বলতেছি। আপনি যখন ক্লিয়ার হবেন না তখনই আমরা এক্সাম্পলগুলো বলতেছি। আর এই এক্সাম্পলগুলা বাসা থেকে আপনার যেটা কন্ট্রাক্ট অ্যাক্টে আছে সেগুলো আপনারা সবগুলোই একটু করে দেখবেন আপনার, এবং আমার যে এক্সাম্পলগুলো দিলাম সেগুলো খেয়াল রাখবেন। তাহলে আলটিমেটলি আপনার যে কেস স্টাডি যখন আসবে তখন আপনার এগুলোই কেস স্টাডি, এগুলোই কেস স্টাডি। যেমন আমি বলছিলাম যে একজন ভাড়াটিয়া সে 2টা কন্ট্রাক্ট করলো, 2টা এগ্রিমেন্ট করলো, হ্যাঁ, কিসের জন্য? ডিউ টু অ্যাভয়েডেন্স অফ লিগ্যাল ট্যাক্স, ডিউ টু অ্যাভয়েডেন্স অফ সিটি কর্পোরেশন ট্যাক্স, হ্যাঁ, ডিউ টু অ্যাভয়েডেন্স অফ ইনকাম ট্যাক্স। তাহলে এই যে উদ্দেশ্যে সে যদি 2টা কন্ট্রাক্ট করে আর এগ্রিমেন্ট করে, আর একটা এগ্রিমেন্টের পরে কিছুদিন পরে কেউ যদি ঝামেলা করে তাহলে সেই মানে টাকা দিল না, বললো যে না আমি তো দিব না, তখন সেই গিয়ে আইনে তো কোনো সেখান থেকে সহায়তা পাবে না। কেন পাবে না? কারণ সে তার ইন্টেনশনটাই হচ্ছে এই কন্ট্রাক্টের কোনো ভ্যালিডিটি নাই, ইন্টেনশন আপনার এখানে হচ্ছে লিগ্যালিটি নাই। তো অবজেক্টটা হচ্ছে ভয়েড অ্যাব ইনিশিউ, যে এখানে অবজেক্টে ভয়েড করে দিচ্ছে। তারপর আমরা এখানে আমরা এগুলো আলোচনা করব। আমি মনে হয় আপনার কোশ্চেনটা আনসার হয়ে গেছে। তাহলে আমরা হচ্ছে হ্যাঁ বলেন স্যার। একটা কোশ্চেন স্যার হচ্ছে স্যার, এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট আর সিম্পল ভ্যালিড অফ সরি এসেনশিয়াল এলিমেন্টস অফ ভ্যালিড সিম্পল কন্ট্রাক্ট, এটা কি স্যার কাছাকাছি নাকি সেম? না, সেম। আপনার হচ্ছে এসেনশিয়াল আমরা যেটা এখানে আলোচনা করতেছি, দিস আর অনলি ফর সিম্পল মিনস হচ্ছে আমরা ইন জেনারেল, এখানে সিম্পল মিনস হচ্ছে ইন জেনারেল কন্ট্রাক্টের ক্ষেত্রে হচ্ছে এটা। আপনার এক্সেপশন আপনার আছে, যেমন কিছু ফর্ম অফ কন্ট্রাক্ট আমরা আলোচনা করছি গত ক্লাসে। ফর্ম অফ কন্ট্রাক্টে আমরা দেখছি যে আপনার সব তো ওরাল কন্ট্রাক্টও হতে পারে, বারবাল হয়, কিন্তু কিছু কিছু কন্ট্রাক্ট আছে আপনার রিটেন হতে হবে। আবার কিছু কন্ট্রাক্ট বলতেছি শুধু রিটেন হলে হবে না, দিস শুড বি রেজিস্টার্ড, দিস শুড বি রেজিস্টার্ড। তাহলে আপনি যে 6টা যে কন্ডিশন আপনার এসেনশিয়াল এলিমেন্ট বলছি, এই 6টা এসেনশিয়াল এলিমেন্ট হচ্ছে ইন জেনারেল, একেবারে প্রিলিমিনারি। হ্যাঁ, এই জন্য এখানে বলা হচ্ছে আমরা হচ্ছে সিম্পল কন্ট্রাক্ট। কিন্তু আপনি যদি এই 6টা কন্ডিশন নিয়ে আপনি বসে থাকেন যে আমি তো ওই অনুযায়ী হয়েছে সুতরাং এটা কন্ট্রাক্ট কমপ্লিট হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার প্রমিজারি নোট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে সেটা হবে না। আপনি যখন দলিল করবেন সে দলিলের ক্ষেত্রে হবে না যদি এটা আপনি রেজিস্টার না করেন। ক্লিয়ার? আমরা নতুন টার্ম শুরু করতেছি, পার্টিসিপেন্ট অনেক কম, আসলে আপনার সময় খুব অল্প হচ্ছে। আমি ভাবলাম যে আপনাদের এক হলো মেল আসতো, দ্বিতীয়ত আমি আপনাদেরকে কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদের যে গ্রুপ আছে গ্রুপে আমি আপনারা সবাই আপনারা ইয়ে না মানে গ্রুপে ঠিক না, তার মানে গ্রুপে ঠিক না। শুক্রবারে স্যার আসলে সবার পক্ষে সকালবেলা কষ্ট হয়ে গেছে, কারণ অ্যাটলিস্ট বাজারও তো করতে হয়, তাই না? বাজার তো সময় পাবেন, 1.5 ঘন্টা ক্লাস,
এটা এমন কিছু না যে আপনার 1.5 ঘন্টার ক্লাস সকাল 9:30 রাখা হয়েছে, হয়তো বা যেটা হয়েছে যে সবার ঘুমটা ডিস্টার্ব হয়েছে, এতটুকু। ক্লাস না থাকলে আপনি এখন ঘুমাইছেন, আমি নিজেও ঘুমাইছেন। স্যার এই যে গতকালকে পড়া জিজ্ঞেস করলেন স্যার, বাকিরা কেমনে পড়ছে জানি না স্যার, আমরা তো পড়া দেখতে পারি নাই। কেন পারেন নাই? আপনি যদি পড়া আমরা ক্লাস নিচ্ছি হচ্ছে গত বুধবারে, ঠিক আছে, বুধবারে। এখন আপনি যদি পড়ার ইন্টেনশন থাকে তাহলে আপনি পড়া পারেন। আর আমার চাকরি বৃহস্পতিবারে তো ক্লাস স্যার। বুধবারে ক্লাস ছিল আমার। এই তো স্যার, এমনি তো আবার তো স্যার আমাদের তো 6 দিনই ক্লাস। 6 দিনই ক্লাস। আপনি হয়তো এখন সিচুয়েশনটা আপনি মনে করতেছেন আপনি চাকরি বাকরি করে তো পড়াশোনা এইভাবেই করতে হবে, প্রেশার নিয়েই করতে হবে। আপনি যদি বাসায় এসে না পড়েন, চাকরি করে এসে যে আমি তো চাকরি করে আসে আজকে আমি টায়ার্ড, তাহলে তো হবে না। হ্যাঁ, আমরা এখানে যেটা হয়তো আমরা শুক্র শনিবার শুধু ক্লাস করতাম, ঠিক আছে, শুক্র শনিবারে ক্লাস করতাম। শুক্র সকাল থেকে শুরু হতো, রাত্র পর্যন্ত ক্লাস হতো এবং রাত্রে 10টা পর্যন্ত ক্লাস হতো। আবার শনিবার ঠিক সেম কন্ডিশন, শনিবারে সকালের ক্লাসগুলো থাকে না, বিকাল থেকে শুরু হতো, 4টা থেকে 3টা থেকে শুরু হতো। শনিবারে ক্লাস হলে সমস্যা ছিল না, 5টা দিন স্যার স্টাডি টুকটাক করে করা যেত স্যার, সমস্যা ছিল না। এখন যেটা হচ্ছে যে একই কথা, মানে আপনার তখন যেটা পুরো সপ্তাহ যেটা পড়াইতাম, একটা না 3টা ক্লাস নিতাম, একটা না আপনার 2টা ক্লাস নিতাম। এখন ওই 2টা ক্লাস 3টা ক্লাস 3 সময় নেই, এই হচ্ছে পার্থক্য। আর একটা হলো যে আপনার ইনস্টিটিউট, আপনার চাকরির পাশাপাশি যখন আপনি পড়বেন, সবসময় পড়ার সিস্টেমটা থাকবে। আপনি আইসে বাসার অফিস থেকে আইসে বাসায় এসে আপনি একটু রেস্ট নিয়ে দিবেন। ওই সময়টা পাই নাকি জিজ্ঞেস করেন না স্যার একটু সবাইকে। স্যার এখন থেকে কি প্রতি শুক্রবারে ক্লাস হবে? না, প্রতি শুক্রবারে হবে না। শুক্রবার যদি আপনাদের সুবিধা না হয় তাহলে শুক্রবারে তো দরকার নাই। স্যার হ্যাঁ স্যার, আজকে যে ক্লাস হওয়ার কথা এটা কিন্তু আইসিএমএবি জানাই না আর কি। জানাইছে, মেইল আসছে তো মেইল করেনি কোনো স্যার। মেইল করছে। স্যার আমরা একটা ক্লাসটা রানিং করি স্যার। মেইল করছে স্যার। অনেকের অনেক রকম সমস্যা থাকবে স্যার। আইসিএমএর যে রুল সেটা অনুযায়ী চলে ভালো স্যার। ব্যক্তিগত কারোর প্রবলেম দেখতে গেলে তো স্যার, এত দেখতে গেলে তো স্যার সমস্যা। সেটাই স্যার, তাহলে এগিয়ে যাওয়াই ভালো স্যার। হবে। হ্যাঁ স্যার আমরা ক্লাস, জি স্যার, যেটা বোঝাচ্ছেন জি স্যার, পড়া করেছি। মেন হচ্ছে আপনি বাসায় পড়তে হবে, পরিশ্রম করতে হবে। ইনস্টিটিউটে আসলে এইসব ডিগ্রি আপনি যখন আপনার ইয়ের সাথে নেন, পাশাপাশি চাকরির পাশাপাশি করাটা আমরাও নিছি, সুতরাং সেখানে আপনি পরিশ্রম করতেই হবে, পরিশ্রম না করলে হবে না। হ্যাঁ, আমার মতে স্যার অনেকেই স্যার মেইলটা পায়নি আর কি। মেইলটা যারা রেজিস্টার এখানে তারাই পাবে, যারা রেজিস্টার না তাদের কাছে তো আর যায় না। নরমালি যাদের কাছে মেইল যায় তা ওদের কাছেই গেছে। মানে স্যার আমার তো রেজিস্টার করা, কিন্তু আমিও মেইল পাইনি আর কি। মেইল চেক করেন না তাহলে? আমি পরে হোয়াটসঅ্যাপে চেক করলাম স্যার, তারপর আপনার মেসেজটা দেখে তারপর জানতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। কিন্তু আমার জানা মতে নিশ্চয়ই সবাইকে মেইল করে। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। আমরা বলছি মিসরিপ্রেজেন্টেশন। মিসরিপ্রেজেন্টেশন মানে হচ্ছে আপনি যেটা যেভাবে থাকা দরকার ছিল, যা প্রেজেন্ট করা দরকার ছিল, আপনি সেটাকেই প্রেজেন্ট করছেন, কিন্তু সেটাকে অন্য ওয়েতে আপনি যথাযথভাবে প্রেজেন্ট করেননি। সেটাকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, সত্যকে মিথ্যা বলা হয়েছে, মিথ্যাকে জানা সত্ত্বেও এটাকে সত্য হিসেবে ট্রিট করা হয়েছে। দিস ইজ কল্ড মিসরিপ্রেজেন্টেশন। The positive assertion in a manner not warranted by the information of person making it of that which is not true, which believes it to be true. মানে যদি এমন হয় যে এটা সত্য না, কিন্তু সে এটাকে বিশ্বাস করানোর চেষ্টা করছে, this is to be true, this is called mispresentation. or mispresentation বলা হচ্ছে any breach of duty which without an intent to deceive gain। আপনার যদি কোনো ডিউটি আপনি ব্রিচ করেন without an intent to deceive gains an advantage to the person committing it, আগে আপনি যদি কমিট করে থাকেন এবং সেখান থেকে যদি আপনার কোনো গেইন নেওয়ার উদ্দেশ্য থাকে, অ্যাডভান্টেজ সুবিধা নিয়ে থাকেন, এবং সেখান থেকে যদি আপনি কাউকে যদি বঞ্চনা করেন, আপনার কিন্তু ঠকান, or anyone claiming under him by misleading another is to his prejudice, or to the prejudice of anyone claiming under him, causing
However, innocently, a party to an agreement to make a mistake as to the substance of thing which is the subject of the agreement. অর্থাৎ মিসরিপ্রেজেন্টেশন হচ্ছে মেন হচ্ছে যে আপনি যেটা সত্য না সেটাকে সত্য হিসেবে আপনি কি করেন প্রেজেন্টেশন দিলেন, অথবা আপনি কোনো আপনার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা আপনি অবহেলা করলেন, দায়িত্বটা আপনি ভঙ্গ করলেন। কেন? আপনার হচ্ছে তাকে ঠকাবেন বা তাকে থেকে গেম নিবেন, হ্যাঁ, অন্য আরেকজনের কাছে ক্লেম দিয়ে অন্যকে ক্লেম করিয়ে আপনি সেটা দায়িত্ব থেকে সরে যাবেন, এরকম আপনার ইনফরমেশন গুলা মিসলিড করে দেওয়া, দিস ইজ কল্ড মিসরিপ্রেজেন্টেশন। ঠিক আছে, আমরা জানি মিসরিপ্রেজেন্টেশনের যে ডেফিনেশনটা সেটা যদি আপনি বলেন দিস ইজ উইল বি এনাফ ফর মিসরিপ্রেজেন্টেশন। দেন আমরা দেখবো ভয়েড কন্ট্রাক্ট। আমরা একটু অনেক বলছি যে যদি নো কনসিডারেশন a contract will be void. If the consideration is not present, a contract will be void. Consideration if consideration is not legal consideration legally accepted, then contract will be void. তাহলে আমরা void contract আমরা দেখবো তিনটা টার্মস: voidable contract, void and initio। তাহলে void contract an agreement not enforceable by law, এটা পরীক্ষা আপনাদের আসতে পারে। হ্যাঁ, এটা কিন্তু আপনি এই পয়েন্টটা ভালো করে ধরে রাখেন। voidable, void and initio agreement. Void contract, an agreement not enforceable by law is said to be void. একটা এগ্রিমেন্ট যদি আইনের মাধ্যমে এনফোর্সিবল না হয় তখনই তাকে বলা হচ্ছে void. An agreement not enforceable by law is said to be void. যে কোনো এগ্রিমেন্ট যদি সেটা আইনের মাধ্যমে এনফোর্সিবল না হয়, দিস উইল বি ভয়েড কন্ট্রাক্ট। ভয়েড কন্ট্রাক্ট ইজ এ কন্ট্রাক্ট হুইচ সিটস টু বি এনফোর্সিবল বাই ল। মানে ভয়েড কন্ট্রাক্ট হচ্ছে এমন একটা কন্ট্রাক্ট যেটা আইনের মাধ্যমে যে এনফোর্সিবল, সেটাই আগের কথাটাই বলছে, সেটাকে কি করে দেয়? সিজ করে দেয়, সেটাকে বন্ধ করে দেয়, সেটাকে মেরে ফেলে। হ্যাঁ, তখন দিস কল ভয়েড কন্ট্রাক্ট। এ কন্ট্রাক্ট when originally entered into may be valid। মানে ভয়েড কন্ট্রাক্ট হচ্ছে এরকম হতে পারে, যখন একটা কন্ট্রাক্ট আপনি করলেন তখন কন্ট্রাক্ট মে বি ভ্যালিড অ্যান্ড বাইন্ডিং অন দ্য পার্টি, এবং সেক্ষেত্রে আপনার পার্টিকে বাইন্ডিং করে দেয়। ইট মে অ্যাবসলিউটলি বিকাম ভয়েড। যেমন এমন হতে পারে আপনি যখন কন্ট্রাক্ট করলেন সেটা তখন আপনার ভ্যালিড আছে, কিন্তু আপনি যখন পরবর্তীতে সাবসিকুয়েন্টলি সেটা ভয়েড হয়ে যেতে পারে। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া আছে: ইন এ কান্ট্রি টু বিজনেস এন্টিটিজ এন্টার ইনটু এ কন্ট্রাক্ট ফর লিকুয়ার ট্রেড ইন 1948, ইতিহাস থেকে নেওয়া। সেখানে বলা আছে 1948 সালে যে লিকুয়ার ট্রেড হলো, সেই কন্ট্রাক্টের দুজন বিজনেসম্যান কন্ট্রাক্ট করলো। হ্যাঁ, তখন যখন এই কন্ট্রাক্ট করলো, দি কন্ট্রাক্ট ওয়াজ ভ্যালিড এট দ্য সেম টাইম। হ্যাঁ, during a period of contract, this was called a valid. However, in 1949, 1949 সালে এসে এক বছর পর ব্যবধানে গভর্নমেন্ট কেম আপ উইথ এ ল হুইচ প্রহিবিটেড সাচ ট্রেড। গভর্নমেন্ট বললো যে এইরকম লিকুইড ট্রেড করা যাবে না। ঠিক আছে, যে লিকুইড তারা দিচ্ছে সেটা করা যাবে না। দি কন্ট্রাক্ট বিকাম ভয়েড দেয়ার বাই। এই জন্য সেখানে কন্ট্রাক্টটা কি হয়ে গেল? ভয়েড হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারছি, তাহলে এরকম ভয়েড হচ্ছে যখন আপনার আইনের মাধ্যমে এনফোর্সেবল না হয়, দিস ইজ কল্ড ভয়েড কন্ট্রাক্ট। আবার ভয়েড কন্ট্রাক্ট মানে আপনার যখন এগ্রিমেন্ট করেন তখন আপনার ভ্যালিডে থাকতে পারে, পরবর্তীতে এটা ভয়েড হয়ে যেতে পারে। যেমন আমাদের দেশে যদি আপনি বলেন যে আমরা একটা কন্ট্রাক্ট করলাম, গভর্নমেন্ট কি করবো, আমরা চাল ইম্পোর্ট করবো, আমরা চাল ইম্পোর্ট করবো। হ্যাঁ, আমরা চাল এখন ইম্পোর্ট করার জন্য কন্ট্রাক্ট করলাম, গভর্নমেন্ট কি করলো, এখন চাল ইম্পোর্ট হচ্ছে আপনার ভ্যালিড। এক বছর পরে আমাদের দেশে এমন পরিমাণ চাল উৎপাদন হলো, গভর্নমেন্ট বললো কি আপনার আর চাল উৎপাদন করা মানে ইম্পোর্ট করা যাবে না, চাল বাংলাদেশের চাল আমদানি করা নিষিদ্ধ করে দিল। দেন দি কন্ট্রাক্ট উইল বি
ভয়েড। আমরা ওই সময় 1 বছর পরেই কি বা 1 মাস পরে ভয়েড হয়ে যেত। যেমন পেঁয়াজের ক্ষেত্রে ইন্ডিয়ান সরকার কি করলো, ইন্ডিয়ান সরকার আপনার তার দেশের যে এক্সপোর্ট সে এক্সপোর্ট বন্ধ করে দিল। তাহলে বলছি যে আগে যে কন্ট্রাক্ট করলো সে কন্ট্রাক্টগুলো কি গেল, ভয়েড হয়ে গেল। সরকার যখন রাষ্ট্র যখন এটাকে আপনার ইনভ্যালিড করে দেয় তখন আপনার আগের যে কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্টগুলো ভয়েড হয়ে যায়। ঠিক আছে, তাহলে ভয়েড কন্ট্রাক্ট হলো আপনি আইনের মাধ্যমে যদি এনফোর্সেবল না করা যায় দেন ইটস কল্ড voidable contract. An agreement which is enforceable by law at the option of one or more of the parties there, but not at the option of other or others, is a voidable contract. তাহলে একটা আমরা পড়লাম হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট, আরেকটা হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট। এই ভয়েডেবল কন্ট্রাক্টটা কি? ভয়েড কন্ট্রাক্ট হচ্ছে আপনার আইনের মাধ্যমে এনফোর্সেবল না। ভয়েডেবল কন্ট্রাক্ট হচ্ছে এমন ভাবে যে এখানে যে কন্ট্রাক্টে যদি আমরা নরমালি দুইটা পার্টি থাকে, দুইটা সাইড থাকে, তাহলে এক সাইডের হ্যাঁ বা একের দুইয়ের অধিক সাইড পার্টি থাকে, তাহলে একজন অথবা একের অধিকও হতে পারে, তাদের ক্ষেত্রে এটা অপশন আছে যে এই কন্ট্রাক্টটা সে কি করতে পারবে, এই মানে কন্ডিশনগুলো সে ভায়োলেট করতে পারে, অথবা কন্ট্রাক্টটাকে সে কি করতে পারে, ইচ্ছা করলে ভেরিজ করে দিতে পারে, ইচ্ছা করলে সে এই কন্ট্রাক্ট বাতিল করে দিতে পারে, বাট নট এট দ্য অপশন অফ আদার অর আদার। কিন্তু অপরপক্ষ যেটি আছেন তার কি থাকে না, সেই ক্ষমতা থাকে না, সেই অপশন দেওয়া নাই, সেই কোনো কন্ট্রাক্ট মানে তার কোনো পাওয়ার দেওয়া নেই। তাহলে এটা ওয়ান সাইডের ক্ষেত্রে ইচ্ছা করলেই সেটা কি করতে পারে, আইনের মাধ্যমে হ্যাঁ সে এটা বন্ধ করে দিতে পারে, কিন্তু অন্য পক্ষের ক্ষেত্রে সুযোগটা দেওয়া থাকে না। সো দিস টাইপস অফ কন্ট্রাক্ট ইজ কল্ড ভয়েডেবল কন্ট্রাক্ট। ইচ্ছা করলে এটা কি হয়ে যাবে, ভয়েড হয়ে যাবে, সামনেই এটা ভয়েড হয়ে যেতে পারে। দিস কন্ট্রাক্ট আর কল্ড ভয়েডেবল কন্ট্রাক্ট। ঠিক আছে, তাহলে এই জাতীয় কন্ট্রাক্ট হচ্ছে আপনাকে যদি কেউ যদি মনে করেন যে আমি জোর করে এরকম আপনার সাথে কোয়ারশন করে, আপনার সাথে চাপ প্রেশার ক্রিয়েট করে, বন্দুকের গুলি দিয়ে আপনার কাছে ঠেকিয়ে আপনার সাথে আমি একটা কন্ট্রাক্ট করলাম, তাহলে এই ক্ষেত্রে আপনি যদি ইচ্ছা করেন যে হ্যাঁ আমি যদি এটা জানিয়ে দেন যে এটা আমাকে কোয়ারশন করা হয়েছে, তাহলে দিস কন্ট্রাক্ট উইল বি অটোমেটিক্যালি ভয়েড কন্ট্রাক্ট। এবং যদি জানানোর আগ পর্যন্ত যখন থাকবে আপনাকে জানানো হয় না, দেন দিস ইজ কল্ড ভয়েডেবল কন্ট্রাক্ট। ঠিক আছে, an agreement which is enforceable by law at the option of one or more of the parties thereto, but not at the option of other or others, is a voidable contract. However, the contract continues to be good and enforceable unless it is repudiated by the aggrieved party. এখানে যার প্রতি আপনার অবিচার করা হয়েছে, অর্থাৎ যাকে অপশন দেওয়া হয়েছে যে সে মানে জোর করে করা হয়েছে, সেই যে এগ্রিড পার্টি যে এখানে ভুক্তভোগী, সে যদি কোনো কিছু এ নিয়ে না বলে, তাহলে বলার আগ পর্যন্ত এটা কি থাকবে, এটা ভ্যালিড কন্ট্রাক্ট। যখন সে এটা নিয়ে যখন ক্লেম করবে, দেন দিস কন্ট্রাক্ট উইল বি অটোমেটিক্যালি ভয়েড কন্ট্রাক্ট। তাহলে এটার উদাহরণটা এটা দিল, এ কন্ট্রাক্ট হোয়ার বাই দ্য কনসেন্ট অফ দ্য প্রমিসি হ্যাজ বিন টেকেন থ্রু কোয়ারশন, দিস ইজ এ ভয়েডেবল কন্ট্রাক্ট, as the contract may be repudiated at the option of the promisee. ঠিক আছে, তাহলে আপনার যে প্রমিসি হলো সে যদি তাকে যদি কনসেন্ট নেয়, কোয়ারশন করে চাপ দিয়ে যদি তার সম্মতি নিয়ে থাকে, দেন যদি সেই যে প্রমিসি সে যদি এটার ওপর সে যদি উল্লেখ করে যে না হ্যাঁ আমাকে এরকম চাপ কোয়ারশন ক্রিয়েট করে করা হয়েছে, দেন this will be voidable contract. Then আরেকটা পয়েন্ট আছে, void ab initio contract. The term void ab initio, which means to be treated as invalid from the outset. Invalid from the outset মানে হচ্ছে আমরা আসলে ট্রান্সফার থেকে আমরা বুঝতে পারতেছি void ab initio, আপনার শুরুতেই সেটা ভয়েড অ্যাব ইনিশিও মানে হচ্ছে আপনার যে মানে বিগিনিং, ফ্রম দ্য ভেরি বিগিনিং, দিস ইজ দ্য ভয়েড কন্ট্রাক্ট।
তাহলে void ab initio which means to be treated as invalid from the outset comes from adding the latent phrase মানে ab initio যেটা latent phrase থেকে নেওয়া আর ab initio অর্থ হচ্ছে from the beginning as the qualifier. This means that legally a contract was void as soon as it was created. যেমন আপনি একটা কন্ট্রাক্ট করলেন একজনকে মেরে ফেলবেন যে তাকে মেরে দিবেন তার বিনিময়ে আপনাকে 5 লক্ষ টাকা দিবে তাহলে এই যে কন্ট্রাক্টটা দিস ইজ কল্ড ভয়েড অ্যাব ইনিশিও কন্ট্রাক্ট এটা আপনার শুরুতেই হচ্ছে সেটা ভয়েড শুরুতেই হচ্ছে ইলিগ্যাল হ্যাঁ তাহলে এই যে আপনি যখন কন্ট্রাক্টের কথাটা শুরু করলেন যখন কন্ট্রাক্ট সাইন করলেন এই সাইন থেকে এটা ভয়েড অ্যাব ইনিশিও আরেকটা বলছি আমরা যে এরকম হতে পারে যে আপনি এখন ট্রেড করতেছেন ট্রেডে যে পেঁয়াজের ক্ষেত্রে হ্যাঁ তখন কন্ট্রাক্ট ছিল ভ্যালিড যখন গভর্নমেন্ট ডিসিশন দিয়েছিল তখন হচ্ছে এটা ইনভ্যালিড হয়ে গেল দিস ইজ কল্ড ভয়েড কন্ট্রাক্ট তাহলে এটাও ভয়েড কন্ট্রাক্ট ওইটাও ভয়েড কন্ট্রাক্ট ভয়েড অ্যাব ইনিশিও কিন্তু একটা হচ্ছে শুরুতেই ভয়েড আর একটা হচ্ছে যখন গভর্নমেন্ট যখন নতুন করে অথবা অন্য কোনো নতুন কোনো অবস্থা ক্রিয়েট হয়েছে দেন ক্রিয়েট হওয়ার কারণে সে দিস ইজ কল্ড ভয়েড তাহলে contract which is void from the beginning certain contracts are void from the beginning অনেক কন্ট্রাক্ট আছে যেগুলো আপনার কি শুরুতেই এটা void থাকে a contract with a মাইনরের সাথে আপনি কন্ট্রাক্ট করছেন মাইনর would be void ab initio আপনি শুরুতেই সেটা void করতে তাহলে এই ছিল আমাদের এই তিনটা পয়েন্ট void contract voidable contract, void ab initio contract. জেনে বলেন আমরা এগুলো একটু ডিসকাস করি void contract, voidable contract, void ab initio contract. Void contract is an agreement enforceable by law যেটা আইনের দ্বারা বলবৎযোগ্য সেটা হচ্ছে void contract. Not enforceable. জি স্যার নট এনফোর্স আইনের দ্বারা বলবৎযোগ্য নয় যেটি আগে ছিল সেটা গ্রহণযোগ্য ছিল বাট গভর্নমেন্টের কোনো পলিসির কারণে যদি চেঞ্জ হয় কোনো কিছু তাহলে সেটা পরে আরো ওটা গ্রহণযোগ্যতা থাকবে না সেটা হচ্ছে ভয়েড হতে পারে ভয়েড কন্ট্রাক্ট দুইটাই হতে পারে আপনি যখন কন্ট্রাক্ট করলেন তখনই আপনি ভয়েড অ্যাব ইনিশিও থাকতে পারে ভয়েড অ্যাব ইনিশিও হতে পারে আবার পরবর্তীতে হতে পারে দুইটাই হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট ক্লিয়ার হ্যাঁ ইয়েস স্যার নেক্সট হচ্ছে voidable contract an agreement which is enforceable by law at the option of one or more of the parties thereto but not at the option of other or others এখানে বলা হচ্ছিল যে voidable contractটা হচ্ছে থাকবে সরি স্যার voidable contractটা হচ্ছে একটু হেল্প যদি করতেছে হ্যাঁ ভয়েডেবল কন্ট্রাক্ট হচ্ছে একজনের আপনার অপশন থাকে সেটা ভয়েড করার আরেকজনের জি স্যার এখানে একাধিক পার্টি থাকবে স্যার এর মধ্যে কোনো কন্ট্রাক্টের আমরা একাধিক পার্টি থাকে তার মধ্যে এবং একজনের অপশন থাকে সে এটা কি করতে পারবে ভয়েড করতে পারবে স্যার অন্যজনের সেই অপশনটা থাকে না দিস ইজ কল্ড ভয়েডেবল কন্ট্রাক্ট আর নেক্সট হচ্ছে একটা স্বেচ্ছাচারের অভাব থাকে স্যার হ্যাঁ দেখা যাচ্ছে একটা স্বেচ্ছাচারের অভাব থাকে ভয়েড কন্ট্রাক্টে দেখা যাচ্ছে যে কোনো না কোনো উপাদানের একটা অপরিহার্য উপাদানের যেগুলো অনুপস্থিত থাকে কিন্তু ভয়েডেবল কন্ট্রাক্টে আছে যে আমার ইন্টেনশন টু যে অর উইলিংনেস এই যে একটা উপাদান আমাকে জোর করে অনেক সময় করা হয় এটা ভয়েডেবল হ্যাঁ ফ্রি কনসেন্টের যে পয়েন্টগুলা সেই পয়েন্টগুলার অভাব থাকতে পারে আপনাকে জোর করে এখন ফ্রি করছে কি ফ্রি কনসেন্টে নিছে নাকি আপনাকে প্রেসার ক্রিয়েট করলে নিল হ্যাঁ না অথবা আপনাকে আনডিউ ইনফ্লুয়েন্স করে নিছে এটা ডিপেন্ড করবে আপনার ভিতরের উপর আপনি যদি এটা এক্সপ্রেস করেন দেন ইজ কল্ড ভয়েড কন্ট্রাক্ট ঠিক আছে তাহলে এই যে একটা অপশন আর যদি মেনে নেই তাহলে স্যার ভ্যালিড তাহলে দিস ইজ দ্য ভ্যালিড কন্ট্রাক্ট আমি এটা নিয়ে মেনে নিলাম হ্যাঁ দেন ইট উইল বি ভ্যালিড কন্ট্রাক্ট দেন ইট ইজ টার্ন টু বি এ কন্ট্রাক্ট হ্যাঁ ঠিক আছে তাহলে এই হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট নেক্সট হচ্ছে ভয়েড ab initio কন্ট্রাক্ট এখানে শুরুতেই এই কন্ট্রাক্টটা গ্রহণযোগ্যতা থাকে না the term void ab initio which means to be treated as a invalid from the outset মানে এই কন্ট্রাক্টটা প্রথম থেকেই
এটার গ্রহণযোগ্য থাকে না। ভয়েড অ্যাপ ইনিশিয়ে হচ্ছে আমাদের যে এসেনশিয়াল এলিমেন্ট গুলো আছে সিম্পল কন্ট্রাক্টের, সেই সিম্পল কন্ট্রাক্টের এলিমেন্ট গুলো যদি আপনি না মানেন তাহলে এটা শুরুতেই কি হয়ে গেল, ভয়েড হয়ে গেল। দিস ইজ কল্ড ভয়েড অ্যাপ ইনিশিয়েট কন্ট্রাক্ট। ক্লিয়ার? একটা হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট, সেটা হচ্ছে আপনার ভয়েড অ্যাপ ইনিশিয়েট হতে পারে, আবার পরেও এটা ভয়েড হতে পারে। দিস ইজ কল্ড ভয়েড কন্ট্রাক্ট। আর ভয়েডেবল কন্ট্রাক্ট হচ্ছে যেখানে একজনের অপশন থাকে, সে ইচ্ছা করলে ভয়েড করতে পারবে, হ্যাঁ, কিন্তু আরেকজনের সেই অপশনটা নাই। হ্যাঁ, যিনি এগ্রিড, যিনি এখানে ভুক্তভোগী, সে বা যিনি এখানে আপনার লাঞ্ছিত হয়েছেন, উনি যদি ইচ্ছা করে তাহলে এটাকে ভয়েড করতে পারে, অথবা উনি যদি মেনে নেন, দিস উইল বি ইনিশিয়াল কন্ট্রাক্ট। ক্লিয়ার? দিস ইজ কল্ড ভয়েডেবল কন্ট্রাক্ট। আরেকজন বলেন তো আমরা কি বলছি ভয়েডেবল কন্ট্রাক্টে? Void contract হচ্ছে an agreement is not enforceable by law is said to be void. স্যার এখানে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে an agreement not enforceable by law, তাহলে প্রথমে তো বলা হচ্ছে যে আইনের দ্বারা এমন চুক্তিকেই স্যার এখানে বলছে an agreement একটা সম্মতি not enforceable by law, যেটা আইন দ্বারা বলবৎযোগ্য নয়, is said to be void, সেটা আছে বাতিলযোগ্য চুক্তি। কিন্তু স্যার যে বললো যে এটা প্রথম লিগ্যালও থাকতে পারে, পরে আবার ইলিগালও হয়ে যেতে পারে, সেটাও ভয়েড কন্ট্রাক্ট। ওকে স্যার। যেমন আইনে আগে ceases to be enforceable by law। হ্যাঁ, সিজেস শব্দের অর্থ কি? বাতিল করে দেওয়া নাকি স্যার জব্দ করা? এরকম জব্দ করে দেওয়া। ঠিক আছে, সিজ টু বি এনফোর্সেবল বাই ল। এনফোর্সেবল বাই লতে আমি করতে যাচ্ছি, কিন্তু সেটা সিজ করে দিচ্ছি, করা যায় না। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে আগের লাইনটার কথাই নট এনফোর্সেবল। তাহলে ভয়েড কন্ট্রাক্ট যেটা বলছি, আপনি আইন যখন করছেন, কন্ট্রাক্ট করছেন, তখন এটা আইন ছিল, এটা ভ্যালিড, কিন্তু পরবর্তীতে নতুন আইন হয়েছে, পরবর্তীতে আইনের কারণে দিস মে বি বিকাম এ সাবসিকুয়েন্টলি টু বিকাম ভয়েড, সেটা পরবর্তীতে সেটা ভয়েড হতে পারে। এটা হচ্ছে সেকেন্ড টার্ম। একটা হচ্ছে সেটা ইনিশিয়ালি আপনার এনফোর্সেবল বাই ল কখন হবে না। আমি যখন আজকে আপনার সাথে আলাপ করছি, হ্যাঁ, কোভিডের আগে আমি এক সিচুয়েশন, আমি আপনাদেরকে ফিজিক্যালি ক্লাস নিব, যখন ক্লাস আর ফিজিক্যালি নিতে পারলো না, তখন কি করলো, কন্ট্রাক্ট কিন্তু হ্যাঁ আপনার ভয়েড হয়ে গেল। হ্যাঁ, কারণ কি? কারণ পরবর্তীতে যখন বলা হচ্ছে যে আপনার গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে যে আপনার ফিজিক্যালি ক্লাস নেওয়া যাবে না, তাহলে আপনি যে ফিজিক্যাল ক্লাস আপনার সাথে নিব, আপনি যে কন্ট্রাক্ট করলাম, দিস উইল বি ভয়েড কন্ট্রাক্ট। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ভয়েড অ্যাপ ইনিশিউ কি ভয়েড অ্যাপ ইনিশিউটা বুঝছি স্যার? বুঝছি স্যার। হ্যাঁ, তাহলে আমরা সামনের দিকে আগাই। Quasi contract. Quasi contract is a retroactive arrangement between two parties who have no previous obligations to one another. তাহলে কোয়াজি কন্ট্রাক্ট হচ্ছে retroactive arrangement, দুজনের মধ্যে পারস্পরিক একটা ব্যবস্থা, যেখানে হু হ্যাভ নো প্রিভিয়াস অব্লিগেশন টু ওয়ান অ্যানাদার, যেখানে আগে থেকে কোনো অব্লিগেশন ছিল না। ইট ইজ ক্রিয়েটেড বাই এ জাজ টু কারেক্ট দ্য সার্কামস্টেন্সেস ইন হুইচ ওয়ান পার্টি অ্যাকোয়ার সামথিং এট দ্য এক্সপেন্স অফ দ্য আদার। আসলে কোয়াজি কন্ট্রাক্ট, কোয়াজি মানেই হচ্ছে আমরা যারা বিজনেস গ্রাজুয়েট বা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, অথবা আপনার মানে অনেকেই গ্রাজুয়েট যারা আছেন, তারা অনেকেই হয়তো জেনে থাকতে পারেন। কোয়াজি মানেই হচ্ছে, কোয়াজি মিনস হচ্ছে এটা আসলে 50% মিক্সচার। ঠিক আছে, মিক্সচার, এটা কিছু কিছু বৈশিষ্ট্য সেটা এখানে আসে,
আর কিছু কিছু সে বৈশিষ্ট্য সেটা আপনি ফিল আপ করে না। দিস ইজ কল কোয়াজি কন্ট্রাক্ট। কোয়াজি কোয়াজি মিনস হচ্ছে আপনার হচ্ছে মিক্সচার, আপনার 80% 50% আপনার কাভার দিবে, বাকি 50% কি করে না, কাভার দেয় না। 80% কাভার দেয়, 20% কাভার দেয় না। দিস ইজ কল কোয়াজি কন্ট্রাক্ট। তাহলে কোয়াজি কন্ট্রাক্টের ক্ষেত্রে কোয়াজি আর কন্ট্রাক্টের ক্ষেত্রে হচ্ছে এটা এরকম যে আপনার দুইজন আপনার সাথে আমার একটা অ্যারেঞ্জমেন্ট হলো, একটা এগ্রিমেন্ট হলো। এই এগ্রিমেন্টটা এমন একটা অবস্থা যেটা আসলে এগ্রিমেন্ট কমপ্লিট হয় নাই, এগ্রিমেন্টটা কমপ্লিট হয় নাই, এবং এটার জন্য আপনি আমি দুইজন পরস্পরকে কখনই কি করতে পারবো না, অব্লিগেশন করতে পারবো না যে আপনি এটা করে দিতে হবে। দিস টু বি সেটেলড বাই দ্য কোর্ট। জাজ, আপনি জাজ যখন আপনার রায় দিবে এর মধ্যে তখন গিয়ে কন্ট্রাক্ট এটা কি হবে, ফুলফিল হবে। Then is called these types of contract is called quasi contract. Quasi is a contract that is created by the court when no such official contract exists between the parties, and there is a dispute with regard to payment for goods or service provided. ঠিক আছে? Courts create quasi contracts to prevent a party from being unjustly enriched or from benefiting from the situation when he does not deserve to do so. এখানে কি বলছে যে আপনার কোয়াজি কন্ট্রাক্টটা কোর্ট ক্রিয়েট করে দিবে যখন অফিসিয়াল কোনো কন্ট্রাক্টের কিছু না থাকে, এক্সিস্ট না থাকে পার্টিদের মধ্যে, এবং তাদের মধ্যে যখন দেয়ার ইজ এ ডিসপিউট উইথ রিগার্ড পেমেন্ট, তাদের মধ্যে কোনো আপনার আগে থেকে অ্যারেঞ্জমেন্ট নাই, কোনো এগ্রিমেন্ট কন্ট্রাক্ট নাই, কিন্তু যখন পেমেন্ট করবে, হ্যাঁ পেমেন্টের সময় গুডসের এবং সার্ভিসের যখন পেমেন্ট করবে তখন যদি কোনো ডিসপিউট ক্রিয়েট হয় তখন সেটা কোর্ট পর্যন্ত গড়াইবে। অ্যান্ড কোর্ট ক্রিয়েটস কোয়াজি কন্ট্রাক্ট টু প্রিভেন্ট দ্য পার্টি। পার্টিদেরকে আপনার বাঁচানোর জন্য, পার্টিদের প্রতি যথাযথ জাস্টিফিকেশনের জন্য কোর্ট তখন একটা কোয়াজি কন্ট্রাক্টে হিসাবে ক্রিয়েট করবে। অ্যান্ড ফ্রম বেনিফিটিং ফ্রম দ্য সিচুয়েশন হোয়েন হি ডাজ নট ডিজার্ভ টু রিসিভ, এবং সেটা যেটা বেনিফিটটা সে আগে কিন্তু সেটা পাইতো না যদি না সে কোর্ট এখানে জাজ করতো। দিস ইজ কল্ড কোয়াজি কন্ট্রাক্ট। ঠিক আছে? যেমন আপনার বাসায় আপনি অনলাইনে শপিংয়ে আপনি অর্ডার করেন, আপনি মাল আসলো, মাল আপনার যেইভাবে পণ্য আপনি বুঝে বুঝে পাওয়ার পরে আপনি দেখলেন যে এই পণ্য আপনার যেই কাজটা সেই অনুযায়ী আপনি একটা কাজ করতেছে না, অর্থাৎ 80% কাজ করে অথবা ইয়েতে করলো, কিন্তু আপনি কি করলেন, আপনি বলছেন যে আমি 1 টাকাও দিব না, 1 টাকাও দিব না, আমার কোনো কাজও করে নাই। তখন সে বললো যে না আমি তো আপনাকে ঘুষ দিচ্ছি, ফুল ঘুষ দিচ্ছি, আপনি এই যে এই এতগুলা কাজ করবে, আমি তো এইগুলা সবগুলো আপনাকে বলি নাই যে এইগুলা আপনার কনফার্ম। এই নিয়ে মনে করেন যে যখন দুজনের ভিতরে সমস্যা হলো তখন আপনি কোর্টে গেলেন, অ্যান্ড দেন কোর্ট এগুলো শুনে সে একটা ডিসিশন দিল যে হ্যাঁ আপনি 50% অথবা 70% 80% টাকা তাকে দিয়ে দেন। হ্যাঁ, তখন দিস ইজ কল্ড কোয়াজি কন্ট্রাক্ট। অর্থাৎ কোয়াজি কন্ট্রাক্ট এমন কন্ট্রাক্ট যেটা আপনি কোর্টের ছাড়া আপনি সরাসরি সেটা সেটেল করার পূর্ব থেকে সম্ভব না, কোর্ট এখানে কন্ট্রাক্টটা ক্রিয়েট করবে। এখানে উদাহরণ দিলে একটা দেখেন, তেরেসার ব্রাদার ইরিক, তেরেসার ভাইয়ের নাম হচ্ছে ইরিক, তেরেসা একটা মহিলা, তার ভাইয়ের নাম হচ্ছে ইরিক, ট্রাইজ টু টক হার ইনটু বিল্ডিং এ গ্রিন হাউস ইন আর লার্জ বেকইয়ার্ড। তার অনেক বড় তার একটা উঠান আছে, ওখানে পিছনে একটা জায়গা আছে, সেখানে একটা মানে গ্রিন হাউসের একটা বিল্ডিং করতে যাচ্ছে। সি ডিক্লাইন, তখন কি করলো তেরেসা, এটা ডিক্লাইন করলো যে না আমার দরকার নেই। বাট ইরিক ইজ কনভিন্স দ্যাট, ইরিক তাকে কনভিন্স করার চেষ্টা করছে, ইফ শি ওয়ার সারপ্রাইজ বাই এ লাভলি গ্রিন হাউস। ইরিক চিন্তা করলো যে না তাকে যদি আমি একটা সারপ্রাইজ দিতে পারি, খুব সুন্দর একটা গ্রিন হাউস, শি উড লাভ ইট, সেটাকে কি করবে, ভালোবেসে নিবে। নোয়িং দ্যাট তেরেসা মেড গুড মানি, এই অনুযায়ী সে জানে যে তেরেসা অনেক টাকা আছে, could easily afford the greenhouse, এবং সে সহজেই এই গ্রিন হাউসের টাকা পয়সা পরিশোধ করতে পারবে অথবা সেটা অ্যাফোর্ড করতে পারবে।
এরিক কন্ট্রাক্ট গ্রিন হাউস বিল্ডার জন। এরিক কি করলো, জনের সাথে সে একজন লোক সে কি করলো, সে গ্রিন হাউস বিল্ড করে দেয়, তার সাথে একটা কন্ট্রাক্ট করলো and arranges to have him erect the structure while his sister is at work on it. তখন সে তার সাথে চুক্তি করলো যে হ্যাঁ তুমি তো তৈরি করে দাও, হ্যাঁ আমার বোন যেহেতু একদিন যখন কাজের বাইরে থাকবে তখন এটা তৈরি করে দিবে। Teresa is not happy by her brother finishing. এখন এই যে কাজটা করে দিল তেরেসা, তার ভাইয়ের প্রতি এটা কি না, হ্যাপি না, বাট দ্য ডিড ইজ ডান। কিন্তু এই যে আপনার জন ইরিকের সাথে যে ডিড করছে, অলরেডি কিন্তু ডিড করলো, চুক্তি করে ফেলছে। ইরিক হ্যাড ডিরেক্টেড জন, এরিক কি করলো, জনকে নির্দেশ দিল টু বিল হিজ সিস্টার ফর দ্য গ্রিন হাউস, আর বোনের প্রতি মানে গ্রিন হাউসে বিল করা যেটা সেটা বোনের প্রতি মানে প্রেজেন্ট করার জন্য। And that turns out to be the biggest surprise for her. She declines to pay. তখন কি করলো, তেরেসা এটা পেমেন্ট করবে না, সে ডিক্লাইন করতে না। And Eric tells, তখন এরিক বলল জন he cannot afford it, মানে জন তো এরিক তো সে এটা অ্যাফোর্ড করতে পারে না, তার নিজের কোনো তার কি নাই, ক্ষমতা নাই টাকা পয়সা দেওয়া। জন ইজ নাও আউট, এখন জন তো পড়ছে বিপদে। সে এখানে তখন not only payment his family of his many hours of hard work, but cash for the materials he used. তখন এই আপনার জনকে তখন কোর্টের মাধ্যমে তখন চাকরি করে দিল যে তাকে যে সে যে পরিশ্রম করলো, পার্সোনাল যে হার্ড ওয়ার্ক করলো, এই যে ঘন্টা ব্যয় করলো, তার জন্য আসলে কোনো পেমেন্টটা দিতে হবে না, শুধুমাত্র দিতে হবে যে ম্যাটেরিয়ালস গুলা ইউজ করছে সেই ম্যাটেরিয়ালস গুলা তাকে ক্যাশ করবে। এটা পরবর্তী কোর্ট এখানে রায় দিবে। দিস ইজ কল্ড কোয়ালিটি। ঠিক আছে, আগে থেকে আপনার সাথে এই তেরেসার সাথে কোনো কন্ট্রাক্ট ছিল না, কিন্তু যখন বাড়ি তৈরি করে ফেলছে, কিন্তু সেখানে কি করলো, তেরেসার অ্যাফোর্ডও আছে, তার এবিলিটি আছে সেই বাড়ি পেমেন্ট করার, তার বায়ও সৎ উদ্দেশ্য নিয়ে সে করছিল। পরবর্তীতে দেখা গেল যে না, তাহলে সে তাকে পেমেন্ট করা উচিত, অথবা জন যিনি তার বিল্ডার সি উইল বি লুজার, তাহলে সেটাকে আপনার কাভার দেওয়ার জন্য তখন আপনার রাইট দিয়েছে। দিস ইজ কল কোয়ালিটি। তাহলে আমরা মনে হয় বুঝতে পারছি যে কোয়াজি কন্ট্রাক্টর কি। কোয়াজি কন্ট্রাক্ট সম্পর্কে কি বলছি বুঝতে পারছেন, একদিন বলেন। A quasi contract is a retroactive agreement between two parties have no previous obligation to one another. It is created by a judge to correct a circumstance in which one party acquires something at the expense of the other. A quasi contract is a contract there is a created by court with no such official contract. It is between two parties, and is the dispute and required to payment for good or service provided. এখানে কোর্ট ডিসিশন নিবে। ফর এক্সাম্পল আমরা একটা উদাহরণ বলতে পারি যে তেরেসার ব্রাদার এরিক তেরেসাকে বললো যে তার বাসার সামনে একটা গ্রিন হাউস করে দেওয়ার জন্য, কিন্তু তেরেসা সেটাতে না করেছিল, এবং পরবর্তীতে তেরেসার অনুপস্থিতিতে এরিক জনের মাধ্যমে ওই গ্রিন হাউসটা তৈরি করে। তো যখন গ্রিন হাউস তৈরি করা বাবদ বিলটা তেরেসার সামনে উপস্থাপন করা হলো, তেরেসা সেটা দিতে অস্বীকৃতি জানালো। তো এবং আমরা জানি যে এরিকও আর্থিকভাবে সক্ষম না সেই গ্রিন হাউসটা পেমেন্টটা দেওয়ার ব্যাপারে। সেক্ষেত্রে জন যখন কোর্টে শরণাপন্ন হলো, তখন কোর্ট এই বলে রায় দিল যে শুধু ম্যাটেরিয়ালের খরচটা দিলেই হবে, জন যে পরিশ্রম করলো শারীরিক ওটা দেওয়ার দরকার নেই। এক্ষেত্রে কম্পেনসেশন হিসেবে শুধু যে গ্রিন হাউসটা তৈরির পিছনে
জন যে ম্যাটেরিয়াল গুলো খরচ করেছিল সেটা খরচ থ্যাংক ইউ তাহলে আরেকজন বলেন, মানে আপনার এইভাবে বলতে হবে না, আপনি আপনার ব্যাখ্যা মানে মনের মতো করে বলেন যে আমরা কি বুঝছি কোয়াজি কন্ট্রাক্ট সম্পর্কে। কোয়াজি কন্ট্রাক্ট স্যার আমাদের বুঝছি। হ্যাঁ বলেন, আবার বলেন। হ্যাঁ কোয়াজি কন্ট্রাক্ট কি বুঝছি বলেন। Sir, actually, a quasi-contract is a retroactive arrangement between two parties, and there is no previous obligation to one another. But when a judge, if he or she decided that one party is unjustly enriched or benefiting from the situation, then the court will be take a good decision. Actually, I would like to briefly that it is a quasi-contract. মেইনলি হচ্ছে আসলে এটা আসলে কন্ট্রাক্ট না, ঠিক আছে, কিন্তু দুজনের ভিতরে যে কোনো মানে ঘটনা ঘটছে বা কোনো অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেটা থাকবে। এই অ্যারেঞ্জমেন্টটাতে ফাইনাল ডিসিশনটা কোর্টের মাধ্যমে হবে। রাইট স্যার। কোর্টের মাধ্যমে যখন ফাইনাল ডিসিশন হয় দেন ইজ কল্ড এ কোয়াজি কন্ট্রাক্ট। স্যার এক্সাক্ট স্যার কোর্ট কোন ধরনের ডিসিশন দিতে পারে এক্ষেত্রে? এক্ষেত্রে স্যার ট্রেসার স্যার তা সে আজিজ ছিল না, তাকে দূর করার কারণে হয়েছে, এই ক্ষেত্রে কি স্যার জনের কোনো শাস্তি হতে পারে স্যার? না না, শাস্তি হবে না, শাস্তি হবে না। জনের উদ্দেশ্যটা আসলে দেখবে এখানে, তার উদ্দেশ্য তো সৎ ছিল, বোনকে মানে আপনার খুশি করবে, বোন এটা ভালো দেখবে আসবে, এই উদ্দেশ্য নিয়ে এসে করছে। এখন উদ্দেশ্যটা যদি তার যেহেতু সৎ, সেই ক্ষেত্রে তো এই জন্য তার শাস্তি হবে না। স্যার কোয়াজি কন্ট্রাক্ট মামলার আমরা কোনো স্যার জজের কোনো ডিসিশন সেটাকে আমরা কোনো এক্সাম্পল পেতে পারি স্যার? কোর্ট এই ক্ষেত্রে এই ডিসিশন গুলো দিয়েছিল না, ওইটা তো এরকম আপনি এক্সাম্পল যেটা যেমন হচ্ছে যে ওই জন এরিক, ঠিক আছে, এখন আমরা যেটা বললাম এই ডিসিশন দিচ্ছি। ক্লিয়ার? আপনার আরো তো কত ডিসিশন আছে, হইতেই পারে কত কোর্টের মামলা কত আছে, কিন্তু আমরা একটা মামলা এখানে বললাম যে এরকম একটা জন এবং এরিকের তার বোনের ক্ষেত্রে মানে এরকম সিচুয়েশনটা আমরা এখানে ব্যাখ্যা করলাম। ঠিক আছে, আর কোনো কোশ্চেন নাই, আমরা সামনের দিকে আগাই। তাহলে আপনার পরবর্তীতে আমরা কি দেখি, আমরা ইনকর্পোরেশন অফ ট্রান্স, আমাদের যে টার্মস গুলো আছে কন্ট্রাক্ট যখন হয়, কন্ট্রাক্টে অনেকগুলো টার্মস হয়, সেই টার্মস গুলা অনেকগুলা এক্সপ্রেস থাকে, অনেকগুলা ইমপ্লাই থাকে। আসলে ইনকর্পোরেশন টার্মস বলতে বোঝাবে সবসময় যদি কোনো এক্সপ্রেস টার্মস কোনো ইনকর্পোরেশন করা হয়, ইনকর্পোরেশন মানে নতুন করে যুক্ত করা, ঠিক আছে, যুক্ত করে। দি ল অন দ্য ইনকর্পোরেশন অফ এক্সপ্রেস টার্মস মে বি সামারাইজড ইন সিঙ্গেল সেন্টেন্স। Express terms may be incorporated by the following. আপনি নতুন করে আপনারা আমার সাথে একটা কন্ট্রাক্ট করলেন, সেই কন্ট্রাক্টে আপনার যে টার্মস ছিল সেই টার্মসে নতুন করে কোনো টার্মস যদি যুক্ত করতে চান, তখন একে বলা হয় ইনকর্পোরেশন অফ টার্মস। যুক্ত করা যেতে পারে কোন ওয়েতে? ওয়েগুলো হচ্ছে নতুন কোনো টার্মস ইনকর্পোরেশন করার মাধ্যম হচ্ছে ইনকর্পোরেশন বাই অ্যাকচুয়াল নোটিশ। আপনি যদি কোনো অ্যাকচুয়াল নোটিশ দেন যে হ্যাঁ আমি এই করছিলাম আপনার সাথে, এখন নতুন করে আমি এটা আমরা যুক্ত করতে চাচ্ছি, দিস ইজ কল্ড অ্যাকচুয়াল নোটিশ, যেভাবে নোটিশ দেওয়া হয়, ঠিক আছে। ইনকর্পোরেশন বাই সিগনেচার, যদি কোনো একটা টার্মস আবার নতুন করে লিখে অ্যামেন্ডমেন্ট করে সেখানে যদি আমরা সিগনেচার করে দিই, দুজনে যদি সিগনেচার করি, দেন ইজ কল্ড ইনকর্পোরেশন। ইনকর্পোরেশন বাই অ্যাকচুয়াল নোটিশ, যদি অ্যাকচুয়াল নোটিশ করা দেওয়া হয় এবং নোটিশটা সেটা অ্যাকসেপ্ট করে নেয়, দেন ট্রান্স উইল বি ইনকর্পোরেটেড। ইনকর্পোরেশন বাই সিগনেচার, ইনকর্পোরেশন বাই দ্য প্রভিশন অফ রিজনেবল নোটিশ। হ্যাঁ, আপনার যদি এই রিজনেবল নোটিশ আমরা দিলাম, এই রিজনেবল নোটিশের যদি কোনো প্রভিশন দেওয়া থাকে আগে কন্ট্রাক্টে, তাহলেও সেখানে ইনকর্পোরেশন ট্রান্স করা যেতে পারে। ইনকর্পোরেশন বাই এ কোর্স অফ ডিলিং, যদি আপনার এমন হয় যে নতুন একটা টার্মস আসলো, সেই টার্মসটা আমরা দুজনে কি করে নিলাম, কাজটা অলরেডি সম্পাদন করে নিলাম, দিস ইজ কল্ড ইনকর্পোরেশন বাই কোর্স অফ ডিলিং। দেন আপনার প্রতিষ্ঠানে
আগে 5 ঘন্টার মানে 8 ঘন্টা ডিউটি করতে হতো, আপনি যা কাজ করতে হচ্ছে এখন আপনার 10 ঘন্টা করতে হবে। ঠিক আছে, এখন 10 ঘন্টা কি করলো, আপনাকে সার্কুলেশন করা হলো, তার পরবর্তীতে অথবা সার্কুলেশন ছাড়াও মৌখিকভাবে জানা দিতে পারে, পরবর্তীতে আমরা 10 ঘন্টায় আমরা কি করে নিলাম, কাজ করলাম, তাহলে এটা ডিলিংস হয়ে গেল, কাজটা হয়ে গেল। যখন ডিলিংস হয়ে গেল তখন অটোমেটিক্যালি ট্রান্সফার কি হয়ে গেল, ইনকর্পোরেট হয়ে গেল। আপনার স্যালারি 50,000 টাকা, কোভিডের কারণে আপনি 40,000 করা হলো, আপনার স্যালারি 1 লক্ষ টাকা, কোভিডের কারণে 80,000 টাকা করা হলো, এবং আপনি সেটা কি করলেন, আপনি পরবর্তী মাসে আপনি মেনে নিচ্ছেন, আপনি ডিউটি করলেন, আপনি টাকা পাইলেন, দেন অটোমেটিক্যালি ট্রান্সফার উইল বি ইনকর্পোরেটেড। তাহলে আমরা পাইলাম যে এক্সপ্রেস টার্মস ইনকর্পোরেশনের এখানে ওয়াইট আছে 4টা: ইনকর্পোরেশন বাই অ্যাকচুয়াল নোটিস, ইনকর্পোরেশন বাই সিগনেচার, incorporation by the provision of reasonable notice, incorporation by course of delay. এখন এক্সপ্রেস টার্মস কি, এগুলো আমরা আগে বলছি, আগে পড়ে বলছি। এক্সপ্রেস টার্মস, ইমপ্লাইড টার্মস। Express terms are those specifically mentioned and agreed to by the parties at the time of contracting, either in writing or orally. Where the agreement is complicated, involves valuable subject matter, or is to last for a long time, it is more usual for detailed terms to be incorporated in a written document, even though writing may not be required by law. ঠিক আছে, এক্সপ্রেস টার্ম কি আমরা এগুলো জানি, আগে থেকে জানি, যেগুলো আপনার এক্সপ্রেস করা হয়েছে। সেটা এক্সপ্রেস কি হতে পারে, রাইটিং হতে পারে, লিখিত আকারে হতে পারে, অথবা ওরালিও হতে পারে, কিন্তু সেটা এক্সপ্রেস করা হয়েছে, ইমপ্লাইড না। হ্যাঁ, যখন আপনার এগ্রিমেন্টটা যখন কমপ্লিকেটেড হয় এবং ভ্যালুয়েবল সাবজেক্ট ম্যাটার হয়, অথবা ফর এ লং টাইম, এবং এটা যদি অনেক সময়ের জন্য যদি কোনো এগ্রিমেন্ট হয়ে থাকে, দেন ইট ইজ মোর ইউজুয়াল ফর ডিটেল টার্মস টু বি ইনকর্পোরেটেড ইন এ রিটেন ডকুমেন্ট, ইভেন দো রাইটিং may not required by law. যদি আইনের মাধ্যমে যদি বলাও থাকে যে এটা আপনার রিটেন দরকার নাই, তবুও যদি এটা কোনো কমপ্লিকেটেড এগ্রিমেন্ট হয়ে থাকে, যদি এটা ভ্যালুয়েবল সাবজেক্ট হয়, যদি এটা অনেক সময় পর পর্যন্ত এটা লাস্টিং করতে হয়, দেন বলা হচ্ছে যে এটা আপনার রিটেন ডকুমেন্ট হয় কি। ইমপ্লাইড টার্মস, অনেক টার্মস কন্ডিশন আছে যেগুলো ইমপ্লাইড থাকে। ভেরিয়াস কনস্টিটিউটস হ্যাভ প্রোভাইডেড ফর ইমপ্লাইড টার্মস in certain types of contract, which will apply either irrespective of the wishes of the parties or only if the parties have failed to cover a particular point in a contract of employment. In a contract of employment, it is implied that the employer will provide a safe system of work and that the employee will exercise care and skill in carrying out his or her work. Implied terms হচ্ছে এমন টার্মস যেগুলা আপনার কন্ট্রাক্টের সময় ডাইরেক্টলি বলা হয় না, সেগুলা ওরালি হোক আর মানে রিটেন হোক, কোথাও কোনো বলা নেই। ঠিক আছে, এরকম যদি আপনার দুজনের ইচ্ছার উপর তাদের ডিপেন্ড করে, দুজনেই এই পয়েন্টগুলা কাভার করতে হয়, এই পয়েন্টগুলো সবসময় কি করতে হয়, মানতে হয়। হ্যাঁ, যে পয়েন্টগুলা আপনার বলার কোনো দরকার নাই, দিস ইজ কল্ড ইমপ্লাইড টার্মস। যেমন আমরা ল অফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আমরা পড়বো পরবর্তীতে, বা আমরা আগেও ল অফ এমপ্লয়মেন্ট আমরা আগেও মানে পরবর্তীতে পড়বো, যে এখানে কিছু টার্মস আছে। আপনার মালিক আপনাকে যখন নিয়োগ দিবে, সেখানে আপনার কোথাও বলা দরকার নাই যে আমি আপনাকে ভালো জায়গা কাজের একটা পরিবেশ দিব, এই করবো। অটোমেটিক্যালি আপনাকে যেহেতু সে নিয়োগ দিচ্ছেন, সে যদি আপনাকে দিয়ে কাজ করাবেন, অটোমেটিক্যালি আপনাকে একটা সেফ সিস্টেম অফ ওয়ার্ক দিতে হবে। দিস ইজ ইমপ্লাইড টার্ম। দ্যাট দ্য এমপ্লয়িও আপনি তার এই যে যখন আপনি কাজ করবেন এমপ্লয়ারের, তখন আপনি তার যত কাজই করবেন না কেন, আপনি সেই থেকে কেয়ার এবং আপনার যে দক্ষতা আছে সেই অনুযায়ী কি করবেন, আপনি সেখানে প্রোডাক্ট হিসাবে সেখানে অ্যাপ্লাই করবেন। এটা এখানে বলা দরকার নাই যে আপনি কেয়ারলি কিন্তু কাজ করতে হবে, আপনি কোনো ভাঙতে পারবেন না, কোনো কিছু নষ্ট করতে পারবেন না। হ্যাঁ, যদি নাও বলে, দিস ইজ উইল বি ইমপ্লাইড টার্ম। এই ছিল আমরা এক্সপ্রেশন ইমপ্লাইড টার্মস।
আর আমরা যেটা আলোচনা করলাম হচ্ছে ইনকর্পোরেশন অফ ট্রান্স। আমরা এইগুলা কি বুঝছি তারপরে আমরা চলে যাব এখানে ইমপ্লয়েড ট্রান্সের ক্ষেত্রে কন্ট্রাক্ট অফ সেলের ক্ষেত্রে আসলে হ্যাঁ সেল অফ গুডস অ্যাক্ট আমরা আসলে এইখানে আমরা চলে যাচ্ছি সেল অফ গুডস অ্যাক্টের দিকে। সেখানেই আসলে ইমপ্লয়েড টার্মসটা বেশি ইউজ হয়। সেল অফ গুডস এর ক্ষেত্রে কন্ট্রাক্ট অফ সেল আনলেস দ্য সার্কামস্টেন্স অফ কন্ট্রাক্ট আর such of show a different intention there are সেখানে ইন্টেনশন থাকে। দেখেন এখানে অনেক কথা বলা আছে ইমপ্লয়েড কন্ডিশন কি ওয়ারেন্টি কি এগুলো আমরা পরে আসতেছি। আমরা এখন পর্যন্ত যেগুলো আলোচনা করলাম এই ক্ষেত্রে তো কোনো প্রবলেম নাই। ইনকর্পোরেশন টার্মস, এক্সপ্রেস টার্মস এন্ড ইমপ্লয়েড টার্মস। আর কোনো কোশ্চেন আছে? স্যার ইনকর্পোরেশন এন্ড ইমপ্লয়েড এই দুইটা ক্লিয়ারলি বুঝছি, বাট এক্সপ্রেস টার্মটাকে যদি আরেকটু মানে এক্সপ্রেস তো আরো ক্লিয়ার। এক্সপ্রেসটা রিটেন থাকবে অথবা ওরালি বা আপনাকে ভার্বালি বলে দিবে, স্পষ্টভাবে বলে দেওয়া থাকবে। দিস ইজ কল্ড এক্সপ্রেস টার্ম। ঠিক আছে? হ্যাঁ ইনকর্পোরেশন টার্মস স্যার আবার বলতেন স্যার একটু। ইনকর্পোরেশন টার্মস হচ্ছে আপনি কন্ট্রাক্ট করছেন, আগে কন্ট্রাক্ট করলাম, এখানে নতুন করে আরো কোনো টার্মস যদি আমরা ইনকর্পোরেট করতে চাই, দিস ইজ কল্ড ইনকর্পোরেশন অফ টার্মস। আর ইমপ্লয়েড টার্মস স্যার একটু। এই টার্মসের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে এক্সপ্রেস টার্ম আর ইমপ্লয়েড টার্ম। তাহলে এক্সপ্রেস টার্মসটা কি? যদি সেটা আপনার এক্সপ্রেস করা দেওয়া থাকে, দিস মে বি ওরালি অর মে বি রিটেন, দিস ইজ কল্ড এক্সপ্রেস টার্ম। হ্যাঁ, আর ইমপ্লয়েড টার্ম যেগুলো বলার দেওয়া নাই, যেগুলা এরকম কোনো কিছু টার্মস আছে যেগুলো অটোমেটিক্যালি কি করতে হবে, মানতে হবে, দিস ইজ কল্ড ইমপ্লয়েড টার্ম। স্যার তাহলে ইনকর্পোরেশন টার্মসের দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে এক্সপ্রেস টার্ম আর একটা হচ্ছে ইমপ্লয়েড টার্ম। তো এক্সপ্রেস টার্ম মিন করবে হচ্ছে যেগুলো ওরালি থাকতে পারে অথবা রিটেনও থাকতে পারে, বাট ইমপ্লয়েড গুলো হচ্ছে যেগুলো একদম ইয়ে থাকবে না, বলা থাকবে না, সেগুলো মানতে হয়, দিস ইজ কল্ড ইমপ্লয়েড টার্ম। তার মানে ইনকর্পোরেশনের দুইটা পার্টই হচ্ছে ইনকর্পোরেশন অফ দুইটা পার্ট, দুইটা না, মানে টার্মস দুই প্রকার, এক্সপ্রেস টার্মস, ইমপ্লয়েড টার্মস। ও ওকে স্যার। হ্যাঁ, ইনকর্পোরেশনের দুইটা ভাগ না এটা। এখন ইনকর্পোরেশনের ওয়াইটা কয়টা? 4টা ওয়াই। এটা একজন বলেন, ইনকর্পোরেশন করার ওয়াইটা কি? স্যার ইনকর্পোরেশন, হ্যাঁ ইয়েস স্যার, আমি বলেন। হ্যাঁ, সবাইকে আনমিউট করে দিচ্ছি, একজনে বলেন। The law on the incorporation of express terms may be summarized in single sentence. Express terms may be incorporated by the following means: incorporation by actual notice, incorporation by signature, incorporation by the provision of a reasonable notice, incorporation by course of dealing. কোর্স অফ ডিলিংটা কি? আমরা কি বলছিলাম? কোর্স অফ ডিলিং সম্পর্কে আমরা কি বলছি? কোর্স মানে যে কোনো একটা অ্যাকশন সম্পাদন করার মাধ্যমে আছে স্যার, যে কোনো একটা অ্যাকশনটা কর্মে পরিণত করা। যেমন আমরা বলছি যে যদি আপনার কাজের সময়, কাজের ঘন্টা 5 ঘন্টা জায়গায় 7 ঘন্টা জায়গায় 8-9 ঘন্টা করা হলো, যদি আমরা এটা মেনে নেই, আমরা যদি এটা মানে 9 ঘন্টায় যদি ডিউটি করি, দেন it is automatically terms will be incorporated. This is called actual dealing. This is called dealing. ঠিক আছে? তাহলে এটা আপনি অলরেডি ডিলিংস করে ফেলছেন। This is called incorporated এবং terms will be automatically incorporated by your course of dealing. Clear? আর একটা এক্সপ্রেস টার্মসের ক্ষেত্রে আমি একটা কথা বলছিলাম, এটা একটু বলেন তো কি বলছি? একজন বলেন এক্সপ্রেস টার্মের ক্ষেত্রে আমরা কি বলছি? এক্সপ্রেস ইমপ্লয়েড হওয়া যাবে, আবার হ্যাঁ আপনার রিটেনও হতে পারে। এক্সপ্রেস টার্মস কি ওরাল হতে পারে, আবার রিটেনও হতে পারে, ভার্বাল হতে পারে, রিটেনও হতে পারে। এখন রিটেনের ক্ষেত্রে কিন্তু কি বলা আছে, কোনগুলা রিটেনের ক্ষেত্রে যুক্তিযুক্ত? When the agreement is complicated, involves valuable subject matter. Right. আবার আরেকটা পয়েন্ট, 3টা পয়েন্ট। আর বলেন।
to last for a long term এর জন্য যে সময়টা অনেক সময় ধরে এটাকে সাস্টেইন করতে হবে। দেন express term, those types of express terms need to be written. যদিও আইনে অনুযায়ী এটা রিটেন দরকার নাই, কিন্তু এই তিনটা পয়েন্ট যদি আমরা ধরে রাখতে চাই তাহলে দিস শুড বি রিটেন। তাহলে আমরা আরেকটা পয়েন্ট আজকে এখন একটু আলোচনা করব। আমরা নেক্সট ক্লাসে কালকে আগামীকালকে 5টায় আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কন্ট্রাক্ট অ্যাক্ট 1572 আমরা আলোচনা করব। কন্ট্রাক্ট অ্যাক্ট 1572 ফুললি আমরা যেটা আইনটা আছে একটা আমরা দেখব, ঠিক আছে? যেহেতু এখানে টার্মস আরেকটা টার্মস আসছে সেটা আমরা একটু আলোচনা করি। সেল অফ গুডস অ্যাক্ট 1930, এখানে আমরা থেকে আমরা পাবো এই কথাগুলো, এগুলো সেল অফ গুডস অ্যাক্টের ইমপ্লাইড টার্ম। ইন কন্ট্রাক্ট অফ সেল unless the circumstances of the contract are such as to show a different intention, there is an implied condition on the part of the seller that in the case of the sale he has a right to sell the goods, and that in the case of an agreement to sell he will have a right to sell the goods at the time when the property is to pass. মানে আমরা যখন সেল অফ গুডস অ্যাক্ট করব তখন সেল অফ গুডস কন্ট্রাক্ট অফ সেল বলতে কি বুঝে? কন্ট্রাক্ট অফ সেলের ডেফিনিশনটা হচ্ছে এটা। কন্ট্রাক্ট অফ সেলের ডেফিনিশন হচ্ছে যখন সে গুডস সেল করে অর ইন্টেনশন টু এগ্রিমেন্ট টু সেল, দুইটা, একটা হচ্ছে কন্ট্রাক্ট অফ সেল, এগ্রিমেন্ট টু সেল, দুইটাই থাকে। সেই ক্ষেত্রে ইমপ্লাইড কন্ডিশন হচ্ছে যে যখন সেলারের পয়েন্ট থেকে হি হ্যাজ এ রাইট টু সেল দ্য গুডস, সে এই গুডসটা কি করবে? সেল করবে, এটা সেলারের পয়েন্ট থেকে। আর বায়ারের পয়েন্ট থেকে কাজটা হচ্ছে কি? বায়ার যথাযথভাবে সেইটা পেমেন্ট করবে। দিস ইজ দ্য ইমপ্লাইড কন্ডিশন। এটা কন্ডিশন বলার কোনো দরকার নাই যে ভাই আপনি গুডসটা কিন্তু আমার কাছে হ্যান্ড ওভার করবেন, গুডসটা কিন্তু আমাকে দিবেন, অথবা বায়ারের ভিউ পয়েন্ট থেকে আপনি কিন্তু এটা টাকাটা পেমেন্ট করতে হবে। হ্যাঁ, এই কথা বলার কোনো দরকার নেই। অটোমেটিক্যালি এটা হচ্ছে কি? ইমপ্লাইড কন্ডিশন। আপনি গুডস দিলে আপনাকে কি করতে হবে? পেমেন্ট করতে হবে। ইমপ্লাইড ওয়ারেন্টি, ওয়ারেন্টি কি, কন্ডিশন কি, আমরা নিচে একটা দেখি। ওয়ারেন্টি এবং কন্ডিশন, দেখুন আমরা জানি কন্ডিশন মানে হচ্ছে এটা অনেকে মনে করি যে আসলে টার্মস যেগুলো এগুলো কন্ডিশন। সেল অফ গুডস অ্যাক্ট অনুযায়ী কন্ডিশন হচ্ছে এসেনশিয়াল টু দ্য মেইন পারপাস অফ দ্য কন্ট্রাক্ট। আপনি যে কন্ট্রাক্টটা করলেন সেটার উদ্দেশ্য, মেইন পারপাসটা যেটা, দিস ইজ কল্ড কন্ডিশন। এবং এই যে মেইন পারপাসটা, যে কন্ডিশন, সেই কন্ডিশনটা যদি আপনার ব্রিচ করে ফেলে তাহলে কন্ট্রাক্ট, আপনি যে কন্ট্রাক্ট করলে সেই কন্ট্রাক্টটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, রিপুডিয়েটেড হয়ে যাবে। এর স্টিপুলেশন ইন এ কন্ট্রাক্ট অফ সেল দুইটা, একটা কন্ট্রাক্ট অফ সেল উইথ রেফারেন্স টু কন্ডিশন গুডস হুইচ আর দ্য সাবজেক্ট দেয়ার অফ মে বি এ কন্ডিশন অর এ ওয়ারেন্টি। তাহলে কন্ট্রাক্ট অফ সেলের ক্ষেত্রে দুইটা পয়েন্ট হতে পারে, সেখানে আপনার একটা হতে পারে কন্ডিশন আর একটা হতে পারে ওয়ারেন্টি। তাহলে কন্ডিশন কি? কন্ডিশন ইজ এ স্টিপুলেশন এসেনশিয়াল টু দ্য মেইন পারপাস অফ দ্য কন্ট্রাক্ট। আপনার কন্ট্রাক্ট করার যে মেইন উদ্দেশ্যটা সেটি হচ্ছে কন্ডিশন, এবং এই কন্ডিশন যদি ব্রিচ করে ইউর কন্ট্রাক্ট উইল বি অটোমেটিক্যালি রিপুডিয়েটেড। আর ওয়ারেন্টি, ওয়ারেন্টি কি? ওয়ারেন্টি ইজ এ সিচুয়েশন কোলাটেরাল টু দ্য মেইন পারপাস। ওয়ারেন্টি সবসময় থাকবে হচ্ছে আপনার যে মেইন পারপাস, সেই মেইন পারপাসটাকে আপনাকে সহায়তা করার জন্য। আপনার ইন এডিশন যেগুলো পারপাস হচ্ছে মেইন পারপাসের পরে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলো হচ্ছে ওয়ারেন্টি। এখন ওয়ারেন্টি যদি আপনি যা দেওয়ার কথা সেটা যদি না দেয় তাহলে ইউর কন্ট্রাক্ট উইল নট রিপুডিয়েটেড, আপনার কন্ট্রাক্ট বাতিল হবে না, বাট ইউ ক্যান ক্লেম অর ড্যামেজ ফর ব্রিচ অফ ওয়ারেন্টি। ওয়ারেন্টি ব্রিচ করার কারণে ইউ ক্যান ক্লেম অফ ড্যামেজ, আপনি ড্যামেজটা কি করতে পারবেন? ক্লেম করতে পারবেন। তাহলে আমরা কন্ট্রাক্ট অফ সেল থেকে আমরা দুটো জিনিস জানবো, একটা হচ্ছে গুডসের, একটা হচ্ছে কন্ডিশন, আর একটা হচ্ছে গুডসের ওয়ারেন্টি। আমরা ওয়ারেন্টি বলতে আমরা যে 5 বছর 2 বছর ওয়ারেন্টি রিপেয়ার করে দিবে, দিস ইজ নট ইনক্লুডেড হিয়ার। আমরা সেল অফ গুডস অনুযায়ী কন্ডিশন হচ্ছে আপনি যে উদ্দেশ্যটা অনুযায়ী উদ্দেশ্যে আপনি গুডসটা ক্রয় করতেছেন, কন্ট্রাক্ট করলেন, সেল অফ গুডস কন্ট্রাক্ট অফ সেল করলেন, তখন আপনার মেইন পারপাসটা হচ্ছে কন্ডিশন। আর আপনার
কোলাটেরাল মেইন পারপাসের সাথে এডিশনাল যে স্টিপুলেশন কোলাটেরাল যে পারপাস আছে, দিস ইজ কল ওয়ারেন্টি। যেমন আপনি যদি একটা গাড়ির উদাহরণ দেন, তাহলে আপনি আমরা মেইন পারপাস কি, আমরা গাড়ি কিনলাম, গাড়ির মেইন পারপাস হচ্ছে এটা যথাযথভাবে করতে হবে, সুন্দরভাবে চলতে হবে, ড্রাইভিং করতে হবে এবং ফুয়েল যথাযথভাবে নিতে হবে। এখন হ্যাঁ, আপনি গাড়িটা ক্রয় করার পরে গাড়ির সাথে আরো অনেকগুলা সার্ভিস আছে। যেমন আপনার অডিও ফোন আছে, আপনার এখানে এসির কাজ আছে, আপনার এখানে আউটলুকিং আছে, হ্যাঁ, এইরকম অনেকগুলো আপনার একটা ফ্যাক্টর আছে, গাড়ির অনেকগুলো পয়েন্ট আছে। তাহলে আপনার কোন পয়েন্টটা কন্ডিশন হবে, যে পয়েন্টটার জন্য আপনার উদ্দেশ্য নিয়ে আপনি কাজ করছেন, সেই পয়েন্টটা যদি আপনি বিচ করে, সেই পয়েন্টটা যদি আপনি গাড়ি ঠিক মতো চলে না, গাড়ির ফুয়েল ঠিক মতো নেয় না, ফুয়েল বেশি নেয়, হ্যাঁ, কনজাম্পশন বেশি করে ফেলে, তখন আপনার অটোমেটিক্যালি ইউ কন্ট্রাক্ট উইল বি রিপুডিয়েটেড, অর্থাৎ কন্ট্রাক্ট আপনি বাতিল করতে পারবেন, আপনি এই গাড়ি আপনি নিবেন না, গাড়ি ফেরত দিয়ে দিতে পারবেন। কিন্তু আপনি যখন গাড়ি কিনলেন, গাড়ি দেখা গেছে যে আপনার অডিওটা ঠিক মতো আয়সা একদিন পরে এসেই দেখেন যে বা আয়সা দেখেন যে কাজ করতেছে না, ঠিক মতো অডিও বাঁচতেছে না, তখন আপনি এটার জন্য অডিওটা কেন ঠিক মতো দিল না, সেটার জন্য আপনি গাড়ি ফেরত দিতে পারেন না। আপনি কি করতে পারবেন, আপনি তার কাছ থেকে অডিওটা কেন হলো না ঠিক করে দিতে পারে, অথবা সেটার জন্য আপনি যে এটা ড্যামেজ তার কাছে টাকা নিতে পারেন, কম দিতে পারেন, হ্যাঁ, আপনি এটার জন্য আপনি এই এত টাকা আপনি কম দিতে পারেন, আপনি এটা ঠিক করে দেন না, দিস ইজ কল ওয়ারেন্টি। ঠিক আছে, তাহলে আমরা এটা সেল অফ গুডস একটা আমরা পরবর্তী আগামীকাল ক্লাসে পড়বো না, এরপরে ক্লাসে আমরা পড়বো সেল অফ গুডস কন্ট্রাক্ট অফ সেল কি, সেল অফ গুডস কি, হ্যাঁ। দেন এটার ক্ষেত্রে মূল পয়েন্টটা হচ্ছে কন্ডিশনের ওয়ারেন্টি। আমরা কন্ডিশন ওয়ারেন্টি ক্ষেত্রে আমরা এটাকে আমরা যা জানতাম সেটা সেই কন্ডিশন সেই কনসেপ্ট এখানে কাজে দিবে না, এখানে কাজ করতে হবে যে সেল অফ গুডস একটা অনুযায়ী কন্ডিশন কি, ওয়ারেন্টি। Whether a stipulation in a contract of sale is condition or a warranty depends on each case on the construction of the contract. A stipulation may be condition so called a warranty in the same time. ঠিক আছে, আপনার কখন অনেক সময় কন্ডিশনটাকে ওয়ারেন্টি হিসাবে ক্রিয়েট করা হয়, আবার ওয়ারেন্টিকে কন্ডিশন হিসাবে ক্রিয়েট করা হয়। যেমন আপনি একটা মোবাইল ফোন কিনবেন, আগে আমাদের মোবাইল ফোনের উদ্দেশ্য ছিল যে আমাদের ফোন আসলে হবে, ঠিক আছে, তাহলে আমাদের কল করা, কল আসা যাওয়া, হ্যাঁ, সাউন্ডটা মানে শোনা, কলটা ফোনটা শুনতে পারবো, দিস ইজ দ্য কন্ডিশন। বাট এট প্রেজেন্ট টাইম আমরা মনে কি আমরা মোবাইল অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে আমরা কি করতে পারছি, আপনার অনলাইন ক্লাস করতে। এখন আপনার যদি আপনি মোবাইল সেটটাই কিনছেন আপনি অনলাইন ক্লাস করার জন্য, কিন্তু আপনি কি করলেন না, আপনি অনলাইন ক্লাস উদ্দেশ্যে আপনি সেটটা কিনলেন, কিন্তু আপনি অনলাইন ক্লাস জয়েন করতে পারতেছেন না, আপনার মোবাইল সাপোর্ট দিচ্ছে। তো দিস at present time this is the condition, not only for phone incoming or outgoing. After phone incoming outgoing, this is not condition. Condition will be through the smartphone will be connected with 4G, 3G latest version. ঠিক আছে, যদি না হয় this will be you can repudiate or cancel the contract. ঠিক আছে, এখন আদার্স যেমন আছে আপনার আরো যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো আপনি ওয়ারেন্টি করতে পারেন। তাহলে এই আমরা কন্ডিশন ওয়ারেন্টি কি আমরা বুঝতে পারছি তো নাকি? কন্ডিশন এবং ওয়ারেন্টির মধ্যে পার্থক্য কি আমরা বুঝতে পারছি? এই স্লাইডটা কি আরেকবার বোঝাবেন স্যার? বলেন আপনাদের মধ্যে থেকে একজন বলেন কন্ডিশন ওয়ারেন্টি কি? কন্ডিশন আপনি আপনার ভাষায় বলেন। কন্ডিশন বলতে কি বুঝছি, ওয়ারেন্টি বলতে কি বুঝছি? কন্ডিশন বলতে আমরা যেটা বুঝছি, একটা প্রোডাক্ট যে মেইন পারপাসে কিনেছি আমি, যেমন আপনি গাড়ির কথা বললেন, গাড়ির হচ্ছে ড্রাইভিং এবং ফুয়েল, এই দুটো যদি ভালোভাবে কনজাম্পশন হয় এবং ড্রাইভিং যদি ভালো হয়, ওটা হচ্ছে মেইন পারপাসের উদ্দেশ্যে গাড়িটা কিনা হয়েছে, ওইটা হচ্ছে কন্ডিশন। আর সেকেন্ড হচ্ছে গাড়ির লুকিং গ্লাস, অডিও, এসি এগুলো ঠিক করে চলছে কিনা, ওগুলো হচ্ছে ওয়ারেন্টি। এটা থেকে আমি বুঝলাম স্যার যে মেইন উদ্দেশ্যে যে প্রোডাক্টটা নেওয়া হয়েছে, উদ্দেশ্যটা পারপাসটা সার্ভ হলে আমার কন্ডিশন ওকে। আর হচ্ছে সাইড বাই সাইড যে কোলাটারাল ওই যে অন্যান্য পার্টস গুলা, এগুলো যদি সমস্যা হয়ে থাকে এগুলা ওই কোম্পানি চেঞ্জ করে দিবে, রিপেয়ার করে দিবে, এটা হচ্ছে রিপেয়ার করে দিবে অথবা আপনার ড্যামেজ দিবে, সেই পরিমাণ টাকা কম রাখবে। হ্যাঁ, জি জি, ওয়ারেন্টি। কিন্তু কন্ডিশন যদি ব্রিচ করে তাহলে কি হয়ে যাবে? কন্ট্রাক্ট উইল বি ওটা ব্রিচ হয়, বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে।
আরেকজন বলেন, আমরা মনে হয় বুঝতে পারছি, তাই তো? ক্লিয়ার? আরেকজন বলেন। হ্যাঁ Sir, হ্যাঁ বলেন। condition actually those kind of stipulation which is essential for the main purpose of the contract, and when this stipulation is breached, then arises it rights, and the totally contract is treated as repudiated, sir. মানে বাতিল আর কি। Sir. ঠিক আছে, আমরা বুঝতে পারছি। তাহলে স্যার হ্যাঁ আমার একটা কোশ্চেন, অন্য একটা বইতে এটা পাইছি, এ ব্রিচ অফ কন্ডিশন ক্যান বি ট্রিটেড অ্যাজ এ ব্রিচ অফ ওয়ারেন্টি। এটা স্যার কিরকম? আবার ওয়ারেন্টি এ ব্রিচ অফ নট বি ট্রিটেড অ্যাজ এ ব্রিচ অফ কন্ডিশন। অনেক ক্ষেত্রে আপনার কন্ডিশন যদি ব্রিচ করে, সেটা মানে বুঝেন? মানেটা হচ্ছে আপনার কন্ডিশন যদি ব্রিচ করে তাহলে আপনি সেটাকে ধরে নিতে পারেন, সেটা কন্ডিশনটাকে ওয়ারেন্টি হিসেবে অনেক সময় ট্রিট করা যেতে পারে। আবার অনেক সময় ওয়ারেন্টিটাও কি হয়ে যেতে পারে, কন্ডিশন হয়ে যেতে পারে। ধরুন একটু আগে আমি যেটা বললাম, আপনার পারপাসের উপর ডিপেন্ড করবে। পারপাস হচ্ছে এখানে হ্যাঁ বলেন স্যার, এখানে ওয়ারেন্টি ক্যানট বি ট্রিটেড অ্যাজ এ ব্রিচ অফ কন্ডিশন, এখানে ওয়ারেন্টি ক্ষেত্রে এটা বলছি, আর কন্ডিশনের ক্ষেত্রে বলছি হলো এ ব্রিচ অফ কন্ডিশন ক্যান বি ট্রিটেড অ্যাজ এ ব্রিচ অফ ওয়ারেন্টি। স্বাভাবিক কথা। ওয়ারেন্টি মানে কি? ওয়ারেন্টি মানে আপনার যে কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া আর কি, অর্থাৎ স্বাভাবিক সিম্পল জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো হচ্ছে মানে ওয়ারেন্টির ক্ষেত্রে বলা হচ্ছে। ঠিক আছে? আর কন্ডিশন হচ্ছে কি আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো, আর ওয়ারেন্টি হচ্ছে ইন জেনারেল গুলা। তো এখানে বলা হচ্ছে তাইলে আপনার কন্ডিশন যদি ফিল আপ না হয় তাহলে অটোমেটিক্যালি এগুলো কি হবে, ওয়ারেন্টি হয়ে গেল। মানে লাস্টটা তো অটোমেটিক্যালি আপনার যেগুলা ছোটখাটো যেগুলো আছে সেগুলো আপনি বলা যেতে পারে যে কন্ডিশন মে বি কল্ড এ ওয়ারেন্টি। কন্ডিশনকেও ওয়ারেন্টি হিসেবে আপনি ধরে নিতে পারেন। হ্যাঁ, কিন্তু ওয়ারেন্টি হচ্ছে ছোট জিনিস, ওয়ারেন্টির জন্য আপনি কন্ডিশন হতে পারে না। আপনি কন্ডিশন আপনার যে মেইন পারপাস, সে পারপাসে সার্ভ করে নাই, এর জন্য আপনি যদি ড্যামেজ চান, আপনি যদি বলেন যে না আমার কন্ট্রাক্ট পাঠিয়ে দরকার নাই, আপনি এমনি 50% টাকা কম রাখেন, হ্যাঁ, সে যদি মেনে নেয় তাহলে তো এটা দিস উইল বি ট্রিটেড অ্যাজ ওয়ারেন্টি। ঠিক আছে? কিন্তু আপনি ওয়ারেন্টির জন্য আপনি শুধুমাত্র ওই একটা অডিট চলে না, এই জন্য আপনি পুরো টাকা বন্ধ করে দিবেন বা তার সাথে কন্ট্যাক্ট করবেন না, ঘুষ নেবেন না, দিস উইল নট বি কনসিডার দ্যাট। সো দিস কল্ড এ ওয়ারেন্টি ইজ নট এ কন্ডিশন। ওয়ারেন্টি কন্ডিশন না, কিন্তু কন্ডিশন অনেক ক্ষেত্রে ওয়ারেন্টি বলা যেতে পারে। এটা হয়তো এখানে বলছেন। স্যার আমি যদি মেনে নেই, মানে কন্ডিশনটা মানে কন্ট্রাক্টটা ঠিক রাখার জন্য যদি আমি মেনে নেই, তাহলে যে টাকাটা আমি পাবো মানে ওইটাই আর কি ট্রিটেড অ্যাজ এ ওয়ারেন্টি। দেন দিস আপনি যদি মেনে দেন কন্ডিশনটা, তখন কন্ডিশন উইল বি এ ওয়ারেন্টি। কন্ডিশন অটোমেটিক্যালি ওয়ারেন্টি হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? আর ইমপ্লয়েড টার্মসের এই ব্যাপারগুলো ইমপ্লয়েড একটু স্যার বলতে স্যার। ইমপ্লয়েড টার্মস বলছে যে ইমপ্লয়েড টার্মস মানে কি, আপনার যেই টার্মসগুলো অটোমেটিক্যালি বাস্তবায়ন করতে হবে। ঠিক আছে? এটা বলে লেখার দরকার নাই, যেমন এখন আমরা বলছি কন্ডিশন ওয়ারেন্টির ক্ষেত্রে এরকম ইমপ্লয়েড হতে পারে। যেমন আপনি গাড়ি কিনবেন, মোবাইল কিনবেন, আপনার কিছু কি আছে, পারপাস আছে, আপনার একটা মেইন পারপাস আছে, একটা আপনার সাপোর্টিং পারপাস আছে। আপনি আপনার বর্তমানে মনে করেন আপনার মোবাইল সেট আছে, আপনার মোবাইল সেটে ফোন আসার দরকার নেই, আপনার মূল উদ্দেশ্য হচ্ছে আইসিএমএবি ক্লাস করবেন, এই জন্য আপনি মোবাইল সেট কিনলেন। তাহলে আপনার মেইন পারপাসটা কি? তাহলে এটা হচ্ছে টার্মস, ইমপ্লয়েড টার্মস। আপনার ইমপ্লয়েড টার্মস হচ্ছে আপনার মোবাইলটা কি করতে হবে, অ্যান্ড্রয়েডে এই কাজগুলো করতে হবে। যদি না করে তাহলে আপনি এটা আপনি কোর্সটা নেবেন না। হচ্ছে ইমপ্লয়েড টার্মস। ইমপ্লয়েড মানে হচ্ছে যেগুলো আপনার বলা দরকার নাই, কোথাও বলেও নাই, লেখেও নাই, কিন্তু অটোমেটিক্যালি এগুলো মাইনে নিতে হয়। যদি না মানেন তাহলে হবে না। দিস ইজ কল্ড ইমপ্লয়েড টার্মস। স্যার একটা মানে ওয়ার্ক প্লেসে সেফটি এনশিওর করাটা এটা মানে বলে দিতে হয় না? বলে দিতে হয় না। আপনার যখন এমপ্লয়মেন্টে নিয়োগ করে সেখানে বলতে হয়, সেটা বাই লতেই বলা আছে, সেখানে আপনার অটোমেটিক্যালি সেখানে কি করবে, আপনার সেফটি এনশিওর করতে হবে। জি স্যার, এটা লেবার অ্যাক্টে বলা আছে, জি স্যার, সেখানে আলাদা করে কোনো কন্ডিশনের দরকার নেই, এখানে কোনো টার্মস দেওয়া দরকার নেই।
ঠিক আছে, আর কার কোনো কোশ্চেন আছে? স্যার হ্যাঁ, ইনকর্পোরেশন অফ টার্মস, এখানে 2 নাম্বারটা ইনকর্পোরেশন বাই সিগনেচার কি বলছেন একটু ধরতে পারি নাই। সিগনেচার মানে হচ্ছে যে আপনি মনে করেন যে দুজনেই আপনি টার্মসের পক্ষে সাইন করলেন, সাইন নতুন করলে করে তাহলে এটা ইনকর্পোরেট করলেন। 8 নাম্বারটা ইনকর্পোরেশন বাই প্রিভিয়াস ইনকর্পোরেশন বাই অফ রিজনেবল নোটিস। স্যার প্রভিশন অফ রিজনেবল নোটিস, প্রভিশন অফ রিজনেবল নোটিস। আপনার যদি রিজনেবল নোটিশের কোনো প্রভিশন থাকে তাহলে প্রভিশনের তাহলে এটা ইনকর্পোরেশন হয়ে যাবে। আপনার যে কন্ট্রাক্ট করলেন সেখানে আপনার রিজনেবল নোটিশ দেওয়ার প্রভিশন আছে, যে কন্ট্রাক্ট টার্মস উইল বি ইনকর্পোরেটেড বাই রিজনেবল নোটিশ। আচ্ছা আচ্ছা, নোটিস ওটা উল্লেখ থাকবে কন্ট্রাক্টে। করে থাকবে কন্ট্রাক্টে। জি, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? আপনার ছুটির দিনে আপনাদেরকে কষ্ট দিলাম এবং আপনারা অনেকে বিভিন্ন ব্যস্ততা আছেন, অনেকেই জয়েন করতে পারছেন, অনেকে পারেন নাই। তবে জয়েন করার জন্য এবং এই ব্যস্ততার মাঝে যে আপনারা জয়েন করতে পারছেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ওয়েলকাম টু ইউ। আশা করি আমি আসলে আপনাদের দেখলাম আজকে যে শুক্রবারে ক্লাস নিলে আপনাদের অবস্থা কি। আপনারা ক্লেম অনেক প্রকারের ক্লেম করেন। একজন বলেন যে শুক্রবারে ক্লাস হলে স্যার আমাদের ভালো হয়, আমরা অফিসিয়ালি করে করতে পারি না। একজন বলেন এই কথা, মানে সমস্যা ভ্যারাইটি, হিউম্যান রিসোর্সের প্রবলেম শেষ নেই। মানে আজকে দেখলাম যে আসলে শুক্রবারে ক্লাসে থাকো আপনার পার্টিসিপেন্ট অনেক কম। জি স্যার, এর উদ্দেশ্য হচ্ছে আপনার এরকম ক্লাসে 100 এর বেশি পার্টিসিপেন্ট থাকে, আজকে অর্ধেকও নাই। তাহলে আপনার দেখা হলো কি কারণটা? এটার মেইন কারণ এটাও হইতে পারে অনেকে আবার এই ইনফরমেশনটা হঠাৎ করে গ্রুপে সবকিছু অ্যানাউন্স করা হয়েছে, মেইল না পাইলেও গ্রুপ থেকেও তো দেখতে পারে। স্যার তো হোয়াটসঅ্যাপেও পোস্ট করে দিয়েছেন। অনেকে শুক্রবারে না নেওয়াটাই ভালো আর কি। অনেকে গ্রুপে ইনঅ্যাক্টিভ থাকে, ইনঅ্যাক্টিভ থাকে, এইটাই আর কি। সবাই তো আসলে মানে শুক্রবারে তো অনেকে এক্সপেক্ট করে না, ওই জন্য ওইভাবে গ্রুপটাও চেক করে না, এই জন্য এটা হচ্ছে। তো ঠিক আছে, তাহলে যদি আমরা নেক্সট যখন আমরা যদি শুক্রবারে আবার ক্লাস করি কখনো, তাহলে সময় পাই, তাহলে আমরা আগে থেকেই বলে দিব। আমাদের আগামীকালকে ক্লাস যথাযথ হবে, আপনারা ওই ক্লাসে সবাই থাকবেন এবং আমরা যেটা করবো যে আমরা কন্ট্যাক্ট একটা একটু ইলাবোরেটলি চেষ্টা করবো একটু বলার জন্য। সবাই ভালো থাকবেন। স্যার আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।